বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমিতে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 নিয়ে ডিসকাস করবো আর কি। তো চ্যাপ্টার 2 তে মেইনলি আমরা যে বিষয়গুলোর উপর ফোকাস করার চেষ্টা করব সেটি হচ্ছে যে আমরা যদি দেখি আর কি, যে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে পদার্থের অবস্থা। তো পদার্থের অবস্থা থেকে আসলে তেমন মানে গুরুত্বপূর্ণ কিছু আসে না পরীক্ষাতে আর কি। আমরা যদি দেখি যে পদার্থের অবস্থা থেকে তেমন কিছু আসে না, জাস্ট এটা আমরা এটা জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হব। পদার্থের অবস্থা থেকে আমরা কি ক্লিয়ার হব? কি শোনা যায়? জি। পদার্থের অবস্থা থেকে আমরা কি ক্লিয়ার হব? মানে পদার্থের বেসিক কনসেপ্টটা নিয়ে জি, ক্লিয়ার হবো আর কি। বেসিকটা। এটা আমরা ক্লাস 4, 5, 6 পর্যন্ত মানে পদার্থের অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, এই বেসিক গুলো আমরা অলরেডি পড়ে আসছি। তো এটা নিয়ে আসলে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। তারপরে এটা হচ্ছে আমরা দ্রুত সময়ে হচ্ছে রিকেপ করবো আর কি, আমরা আগে যা পড়ে আসছি আর কি পদার্থের অবস্থা। তারপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব ইন্টারে ইম্পর্টেন্ট, এসএসসি তে তো বেশি ইম্পর্টেন্ট না, তারপর ওই বেসিকটা আমরা একটু দেখবো আর কি, যে কি কারণে আসলে হচ্ছে আর কি। আমাদের জন্য যেটা সুপার ইম্পর্টেন্ট এটা হচ্ছে ব্যাপন ও নিঃসরণ। এটা থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসবে, তারপরে মনে করো মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসবে এবং অন্যান্য পরীক্ষাতেও কোশ্চেন আসবে। বুঝতে পারছো? তো আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি? ব্যাপন নিঃসরণ। হ্যাঁ, আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ব্যাপন ও নিঃসরণ। কি কি বলছিলাম, এটা থেকে কি কি কোশ্চেন আসবে? এমসিকিউ, এমসিকিউ, সিকিউ হ্যাঁ, আর মেডিকেল। মেডিকেল, সব জায়গাতে কোশ্চেন আসবে। এরপর আমাদের জন্য যেটা আর কি, এটা হচ্ছে গলন ও স্ফুটন। এটা হচ্ছে ব্যাখ্যা আর কি, জাস্ট এটা একটা বেসিক বেসিক টাইপের ব্যাপার, বাট এটা জানা লাগবে আর কি। এটা থেকে সংজ্ঞা টঙ্গা আসতে পারে। তারপরে পরীক্ষায় যেটা আসে সিকিউ আসবে, যেটা থেকে আর কি, বা এমসিকিউ আসবে, এটা হচ্ছে এটা এমসিকিউ এবং সিকিউ। এটা হচ্ছে তাপ পতনের লেখচিত্র। তারপরে যেটা দিয়ে আবার এমসিকিউ সিকিউ আসতে পারে, এটা হচ্ছে তোমার শীতলীকরণ লেখচিত্র। আর পাতন ঊর্ধ্বপাতন। এটার এক্সাম্পল যেটা মনে রাখবে, এটার উদাহরণটা দিয়ে মেডিকেলে প্রশ্ন আছে। এটার উদাহরণটা দিয়ে কোথায় কোশ্চেন আসে? মেডিকেলে ভর্তি পরীক্ষা কোশ্চেন আসে উদাহরণ দিয়ে আর কি। আর এটার দিয়া তোমার সিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে। বুঝছো? কিন্তু তাহলে বোঝা যাইতেছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা কোনটাকে দিতেছি। এটা হচ্ছে ডাবল স্টার। এটা হচ্ছে তোমার ডাবল স্টার, এটাও ডাবল স্টার। আর ব্যাপন নিঃসরণটা হচ্ছে 3 নাম্বার স্টার। কারণ ব্যাপন স্টার নিঃসরণটা ইন্টারে লাগবে আর কি, বুঝতে পারছো? আর এখানে বাকি যেগুলো আছে এগুলো এখানে চলবে। তো আসো আমরা এটা আস্তে আস্তে পড়া শুরু করি, বই পাওয়ার কোনো কারণ নাই। হুম। এখন আসো, পদার্থের অবস্থাটা আসলে কি। আমরা জানি পদার্থের মধ্যে, তোমরা ছোটবেলায় পড়ে আসছো যে পদার্থ হচ্ছে সলিড। মানে আমরা পদার্থকে নর্মালি যে অবস্থাটাতে চিন্তা করি এটা হচ্ছে সলিড বা তোমার কঠিন অবস্থা। ঠিক আছে, কঠিন অবস্থায় কি হয়, অণুগুলো খুব কাছাকাছি থাকে। খেয়াল করছো অণুগুলো কি অবস্থায় আছে? খুব কাছাকাছি। খুব কাছাকাছি আছে, দেখো খুবই ক্লোজ অবস্থায় আছে আর কি। তো তরল অবস্থায় অণুগুলোর মধ্যে কি আছে, একটা মানে গ্যাপ আছে, মানে একটু দূরে অবস্থিত আর কি। আর বায়বীয় অবস্থায় অণুগুলো আরো দূরে অবস্থিত। যদি কাছাকাছি থাকে, মনে করো কাছাকাছি অণুগুলো থাকার কারণে, আমি যা বইলা যেতেছি তুমি আমার কথাগুলো শুনো তৈরি হবে, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি। কঠিন অবস্থায় অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কি খুব বেশি। 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 তারপরে হচ্ছে তরল। তরল গুলো আরেকটু দূরে অবস্থিত, আরেকটু দূরে অবস্থিত হওয়ার কারণে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল মিডিয়াম, মানে কঠিনের তুলনায় কম। কঠিনের তুলনায় কম। কম। আর বায়বীয় অবস্থাটা হচ্ছে কি, এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ, মানে আন্তঃআণবিক আকর্ষণ হচ্ছে কি জানো, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ মানে কি, পদার্থের অণু অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আকর্ষণ বল। তো বায়বীয় মধ্যে অণু থাকে অনেক দূরে দূরে, তাহলে এদের মধ্যে কি আন্তঃআণবিক আকর্ষণ বল কি হবো, নাই খুব বললেই কম চলে। আন্তঃআণবিক আকর্ষণ নাই বললেই চলে। চলে। এখন মনে করো চলে। কিরকম বুঝছি কিনা, খুব আত্মীয় স্বজনের মধ্যে চিন্তা করো, যে যে আত্মীয় তোমার সাথে অনেক দূরে অবস্থিত, যার সাথে তোমার কোনো যোগাযোগ নাই। ঠিক আছে, মনে করো তুমি এখানে এসে অন্য এক দূরে, মানে বাংলাদেশের অন্য এক প্রান্তে, তার সাথে কমিউনিকেশন নাই, কোনো কিছু নাই, তো তার সাথে তার প্রতি টান আকর্ষণটা কি কম থাকবে না? জি। জি স্বাভাবিক। স্যার।
আর যে তোমার পাশে থাকবে, কাছে থাকবে, তো তার প্রতি আকর্ষণ টানটা বেশি থাকবে। এটাই তো স্বাভাবিক। ঠিক আছে। তো এইভাবে একটু বোঝা যায় আর কি। তো তাছাড়া আমরা দেখি আর কি যে দৈনন্দিন জীবনে পদার্থের আরেকটা অবস্থা আছে আর কি, সেটাকে বলা হচ্ছে চতুর্থ অবস্থা। এই চতুর্থ অবস্থাটাকে বলা হচ্ছে, পদার্থের যে চতুর্থ অবস্থা এটাকে বলে প্লাজমা। কি বলে? প্লাজমা। প্লাজমা। বিভিন্ন বই আছে অথবা বিভিন্ন নাই নাই আর কি। প্লাজমাটা কি একটু দেখায়, দেখায় তারপর হচ্ছে পুরো জিনিসটাকে আমরা আবার একটু অ্যানালাইসিস করবো। যে দেখো, প্লাজমা হচ্ছে পদার্থের গ্যাসের মতো একটা নির্দিষ্ট আকার বা আয়তন নেই। তো আমরা দেখি যে গ্যাসীয় অবস্থায় কি থাকে, কঠিন অবস্থায় পদার্থের, আমরা যদি আগের স্লাইডটাতে যাই, দেখো যে কঠিন অবস্থায় পদার্থের মধ্যে আকারও আছে, দেখো আকারও আছে, আয়তনও আছে। বুঝছো? আয়তন মানে কি? ভলিউম। বুঝতে পারছো? তো কঠিন অবস্থায় একটা নির্দিষ্ট কঠিন পদার্থের একটা নির্দিষ্ট শেপ আছে কিনা, শেপ বা জি। আকার, প্রত্যেকটা কঠিন পদার্থের একটা নির্দিষ্ট শেপ বা আকার আছে। তরল পদার্থের, ঠিক আছে, মানে আকারটা নির্দিষ্ট না। কিভাবে নির্দিষ্ট না? মনে করো কঠিন পদার্থের আকারটা নির্দিষ্ট কিভাবে একটু বুঝাই তোমাদেরকে। মনে করো একটা চামচ তোমার টেবিলের উপরে আছে, এটা দেখ, টেবিলের উপরে থাকলে যেমন বিছানার উপরে থাকলে কি সেম কিনা? জি। হ্যাঁ। গ্লাসের মধ্যে রাখলে কি এটার আকার কি? সেম। ব্যাগের ভিতরে রাখলে চামচটার আকার কি থাকবে? সেমই থাকবে, সেম। কোনো পরিবর্তন হবে? না। কঠিন পদার্থের আকার কিন্তু পরিবর্তন হবে না। তো পরিবর্তনটা হবে কোনটা? মনে করো এটা চিনির দানা, বা মনে করো এটা যে কোনো কঠিন একটা বস্তু, বুঝতে পারতো, বা বরফের টুকরা, এটা যেখানে রাখো না কেন এটার আকার কি থাকবে? সেম থাকবে। আকারটা কি হবে না? পরিবর্তন হবে না। কিন্তু পরিবর্তনটা হবে কারটা, খেয়াল করো, তরলেরটা। মনে করো তরলটা একটা গ্লাসের মধ্যে আছে, বুঝতে পারতেছো তরলটা কোথায় আছে? তরলটা কোথায় আছে? এটা গ্লাসের মধ্যে আছে। গ্লাসের মধ্যে আছে। তা গ্লাসের মধ্যে থাকলে খেয়াল করো, এই গ্লাসের, এই গ্লাসটার মধ্যে মনে করো 1 লিটার, 1 লিটার পরিমাণ পানি আছে। কত লিটার? 1 লিটার। 1 লিটার। এক ওয়ান লিটার লিটার আর কি। পরিমাণ পানি আছে। তো 1 লিটার পরিমাণ পানি থাকলে দেখো এই পানিটা কিভাবে আছে, গুল হয়ে গ্লাসটা প্রায় ভরে আছে না? জি। এখন এই পানিটাকে যদি আমি ফ্লোরে ঢেলে দিই, কোথায় ঢেলে দিতে চাচ্ছি? ফ্লোরে। ফ্লোরের মধ্যে। তাহলে এটা অনেক দূর, এটার আকারটা কি সেম থাকবে নাকি অনেক দূর বিস্তৃত হয়ে যাবে? বিস্তৃত হয়ে যাবে। বিস্তৃত হয়ে যাবে। হ্যাঁ, অনেক দূর বিস্তৃত হয়ে যাবে। বুঝতে পারছো কিনা কেন তরলের আকার নাই? জি। জি যে স্যার। আমি মানে ভলিউমটা কিন্তু সেম। তো আমি গ্লাসের মধ্যে থাকা অবস্থায় মনে করো যে 1 লিটার পানি ছিল, এই ভলিউম কত? ভলিউম মানে আয়তন। বুঝছো? ভলিউম কত? হুম। 1 লিটার। গ্লাসের ভিতরে এক যদি লিটার। আয়তন 1 লিটার থাকে, আমি যদি আবার এটা কোথায় ছেড়ে দিছি, ফ্লোরের মধ্যে যখন এটা আমি ঢেলে দিছি, তখন আয়তন কতই থাকবে? ওয়ান এক লিটার থাকবে। লিটার 1 লিটার পানি কি 5 লিটার হয়ে যাবে? না। না। আয়তন কিন্তু 1 লিটারে থাকবে, কিন্তু এটা যে শেপটা, যে শেপে ছিল এই শেপে আর থাকবে না। গ্লাসের মধ্যে সেটা গোলাকৃতির, সিলিন্ডার আকৃতির শেপ ধারণ করেছিল পানিটা। আমি যখন ফ্লোরের মধ্যে ছেড়ে দিছি, এটা ছড়াইয়া পড়ছে, অনেক দূর বিস্তৃত হইয়া পড়ছে। তাহলে তার শেপটা কি আর সেম থাকলো না? তাহলে তরল পদার্থের আকারটা কি না? নির্দিষ্ট না। বুঝতে পারছো? তরল পদার্থের আয়তন নির্দিষ্ট। কি নির্দিষ্ট? আয়তন। হম। তরল পদার্থের ক্ষেত্রে হচ্ছে ভলিউম ফিক্সড বা আয়তন ফিক্সড। আয়তনটা হচ্ছে ফিক্সড। এবং আন্তঃকণা আকর্ষণ বল কঠিনের তুলনায় কম, এটা হচ্ছে মিডিয়াম আর কি। গ্যাসীয় পদার্থের কি, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে খেয়াল করো আকার তো এমনিতে ফিক্স না। গ্যাসের কণা, এটার আকার কি আমরা কখনো বলতে পারবো যে বাতাসের বায়ুর আকার কতটুকু, এটাকে আমরা দেখতে পারি? না। না। এটা আয়তনও ফিক্স না, আকারও ফিক্স না। আয়তনটা ফিক্স না কেন? তুমি মনে করো মানে, মানে এটা যখন যেখানে থাকবে আর কি। মনে করো বাতাস এসে, বাতাস তো একটা আরেকটার সাথে এমনিতে মিশা যেতেছে। বুঝতে পারতেছো? ঠিক আছে। আয়তনও ফিক্স না, আকারও ফিক্স না। তো মিশে কি হইতেছে, মানে এটার আয়তনও চেঞ্জ হয়ে যেতেছে, আকারও চেঞ্জ হয়ে যেতেছে অলওয়েজ। বুঝতে পারতেছো? আয়তন নাই বললেই চলে। ঠিক আছে। আকার, আয়তন এগুলো হচ্ছে প্রায় নাই বললেই চলে আর কি। আর এটার মধ্যে আকর্ষণ বলও নাই, কারণ কণাগুলো কি অনেক দূরে দূরে অবস্থিত। একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। আমরা বলতেছিলাম অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কি, আনটা কোনো আকর্ষণ বলবো না। এগুলো তো ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এটা একটা বেসিক আর কি, জানার জন্য জানলা আর কি।
ওটা হচ্ছে এটা, এর বাইরে আর মানে এত ডিটেলস কিছু না। তো এটা হচ্ছে তিনটা অবস্থা। এখন আমরা যে অবস্থাটা নিয়ে এত বেশি মানে চিন্তা ভাবনা করতে যেতেছি সেটার নাম হচ্ছে প্লাজমা। প্লাজমা কি? গ্যাসের মতো প্লাজমার নির্দিষ্ট, দেখো, যে গ্যাসের মতো প্লাজমার কি নাই, নির্দিষ্ট আকার বা আয়তন নেই, এতে বিদ্যুৎ ক্ষমতা আছে। কি আছে? বিদ্যুৎ ক্ষমতা আছে। বিদ্যুৎ ক্ষমতা। এটি চুম্বক ক্ষেত্র এবং বৈদ্যুৎ প্রবাহ তৈরি করতে পারে, এবং এটি তড়িৎ চুম্বকের ক্ষেত্রে শক্তিশালী সাড়া প্রদান করতে পারে। তো প্লাজমার মধ্যে কি আছে? প্লাজমাটা কিরকম? একটা আয়ন টাইপের আর কি, খেয়াল করো। এরকম একটা, মনে করো টিউবের মধ্যে এদিকে থাকবে হচ্ছে প্লাস আয়ন গুলা, প্লাস আয়ন মানে ধনাত্মক চার্জ গুলা। মনে করো এদিকে থাকবে কি কি, ঋণাত্মক চার্জ গুলো। ঠিক আছে? তো এই প্লাজমার ক্ষেত্রে যেটা হয় আর কি, প্লাজমা হচ্ছে একটা এর নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নাই, যেহেতু এটা বিদ্যুৎ। ঠিক আছে? তো এটার মধ্যে একদিকে প্লাস চার্জ আছে, একদিকে মাইনাস, যার কারণে এটার মধ্যে কি আছে, এটা চুম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ প্রবাহ তৈরি করতে পারে প্লাজমা, এবং তড়িৎ চুম্বক ক্ষেত্রের প্রতি শক্তিশালী সাড়া প্রদান করতে পারে। যদি আমি এখানে যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, যেহেতু এটার মধ্যে চার্জ আছে, আমি যদি মানে বিদ্যুৎ অ্যাপ্লাই করি, বুঝতে পারছো? বা তারিত চুম্বক যদি অ্যাপ্লাই করি আর কি, যেহেতু চার্জ আছে, চার্জ দ্বারা কি হবে, মানে ওইটাকে সে প্রভাবিত করতে পারে। মনে করো আমি এখানে একটা চুম্বক আনলাম সাপোজ আর কি, লোহা চুম্বক আনলাম, বা এটা লোহার মধ্যে তার পেঁচাই এই জায়গাটাতে আনলাম, লোহার মধ্যে তার পেঁচাই এখানে আনলাম। বুঝতে পারছো? এই লোহার মধ্যে তার পেঁচানোটাকে বলে সোলিনয়েড। বুঝছো? মানে আমরা কোয়েল বলি না অনেকটা, হ্যাঁ? তোমরা কোয়েলের নাম শুনছো কিনা? যে তার যে পেঁচাই কোয়েল এরকম টাইপের, তো এটা বলে সোলিনয়েড। লোহার মধ্যে লোহার মধ্যে তার পেঁচানোটাকে, এটার মধ্যে লোহার মধ্যে তার পেঁচায় যদি আমরা বিদ্যুৎ চালনা করি আর কি, তাহলে এটা চুম্বকে পরিণত হবে। এর মধ্যে যদি আমরা বিদ্যুৎ বিদ্যুৎ অ্যাপ্লাই করে দিই, তাহলে চুম্বক হবে। এটা পরে পড়বো আরো ডিটেলস এগুলো, বই পড়ার কারণে। তো অনেকগুলো কি হয়, মানে এটা আকর্ষিত হয়, মানে এই যে প্লাজমাটা আর কি, এই প্লাজমা আয়ন গুলো কি করে, এই বিদ্যুৎ প্রবাহের কারণে এটার মধ্যে প্রভাব সৃষ্টি করে আর কি, মানে আকর্ষিত হয়ে অথবা বিকর্ষিত হয়ে বা কিছু একটা ঘটনা ঘটে আর কি। দেখো, আমরা নর্মালি বলছি কঠিন অবস্থা, কঠিন অবস্থা থেকে কি হয়, তোমার মেল্টিং, গললে হয়। তরলের পর- মেল্টিং মানে গলন, গলন তরল, তরলের পরে হয় বাষ্প, বাষ্প থেকে আয়নাইজেশন। যদি আয়ন হয় প্লাজমা, তাহলে আমরা তখন দিয়ে কি বুঝাইতেছিলাম, এটা কি আয়ন, প্লাস আয়ন, আর এই পাশটাতে কি আছে, মাইনাস আয়ন। তাহলে মাইনাস। প্লাজমা হচ্ছে কি, একটা আয়োনাইজেশন অবস্থা। বুঝতে পারছো? আয়োনাইজেশনটাকে যদি আমরা দূর করে ফেলি, মানে আয়ন গুলোকে যদি রিমুভ করে ফেলি, তাহলে কি হয়ে যাবে, ডিআয়োনাইজেশন করলে কি হবে, বাষ্প। ডিআয়োনাইজেশন করলে কি হবে, বাষ্প। বাষ্প। বাষ্পটাকে যদি আমরা কনডেনসেশন করি আর একটু শীতল করি, তাহলে হবে কি, তরল। তরল। তরলটাকে যদি আরো ঠান্ডা করি, তখন কিন্তু কঠিন। বরফ। ঠিক আছে? আর নর্মাল পদার্থের ক্ষেত্রে কি হয়, কঠিন, তরল, গ্যাসীয়, অতটুকু। গ্যাসীয়। ঠিক আছে, আশা করি প্লাজমা জিনিসটা কি বুঝতে পারছো, পদার্থের অবস্থা কি বুঝতে পারছো। এখন আমরা একটা দ্রুত সময় এটা রিডিং করা পড়বো। কারণ রিডিংটা দেখে কেউ বই পাওয়ার কোনো কারণ নাই। আমি জাস্ট একটু রিডিং ডিসকাস করবো আর কি, এমসিকিউ যেহেতু। দেখো, যে আমরা একটু আগে যে জিনিসগুলো পড়ছি আর কি, এই জিনিসগুলোর মধ্যে হচ্ছে আমরা যদি একটু সামারি করি আর কি। সামারি এটা হচ্ছে এটা যে, যে সামারিটা পরে দেখি, স্লাইডটা অফ করুন। সামারিটা পরে দেখতেছি, আগে এখান থেকে দেখো। এখানে দেখো কিছু জিনিস যেগুলো তোমরা 9 10-এ পড়ে আসো, এই জিনিসগুলো এখানে বলা আছে, এটি এমসিকিউ এর জন্য পড়তে হবে, এখান থেকে এমসিকিউ এবো, বেসিক গুলা থেকে। এমসিকিউ কি আসবে একটু বলে দিই। দেখো, যে এই কঠিন পদার্থ কি, এগুলো আমরা পড়ছি। এখন কঠিন পদার্থ নিয়ে কি কি এমসিকিউ আসতে পারে এটা একটু দেখো। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, আকার, আয়তন আছে, অণুগুলো খুব কাছাকাছি থাকে, সুদৃঢ় ভাবে সজ্জিত থাকে। কঠিন পদার্থের মধ্যে আকর্ষণ বল কাজ করে, যাকে কি বলে, আন্তঃকোণা আকর্ষণ বলে বলে। এদের গড় মানে গড় অবস্থা, অণুগুলো, কঠিন পদার্থ অণুগুলো এদের গড় অবস্থান গিয়ে স্পন্দিত হয়। অণুগুলোর মধ্যে মধ্যবর্তী বল
প্রবল থাকে স্বাভাবিক, যদি যেহেতু কাছাকাছি থাকে, চাপ প্রয়োগে কঠিন পদার্থ সংকুচিত হয় না। কোনো পরমাণু বা আয়ন কোনো ক্ষেত্রে সংকুচিত হয় না। তাপ বাড়লে কঠিন পদার্থের আয়তন খুবই কম বৃদ্ধি পায়। যদি এটা একটা ইম্পর্টেন্ট, মানে কঠিন পদার্থের যে অণুগুলো ছিল আর কি, এখানে যদি আমি তাপ দিই, ঠিক আছে, তাহলে আয়তন তেমন বাড়তো না, এটা নিজ জায়গা থেকে থাইকা অণুগুলো কি থাকতে করতে থাকবে, কাঁপতে থাকবে। কঠিন পদার্থে তাপ দিলে নিজ জায়গায় থাইকা অণুগুলো কি করতে থাকবে, কাঁপতে থাকবে। কাঁপতে থাকবে। ভেরি গুড। কাঁপতে থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ। কোন কঠিন পদার্থকে তাপ দিলে তরলের পরিণতি যদি সরাসরি বাষ্পে পরিণত হয়, তখন সেটাকে কি বলে, ঊর্ধ্বপাতন। এর উদাহরণ কি, নেপটালে। বুঝতে পারছো, এটা হচ্ছে কঠিন প্রধানত বলছে। তারপরে খেয়াল করো এই যে তরল পদার্থ, তো তরল নিয়ে কি কি বলছে আমি একটু দেখি। হ্যাঁ, নির্দিষ্ট আয় নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন থাকে, এটা আমরা দেখাইছি, কিন্তু আকার কি, নেই। আকার নাই। হ্যাঁ, তরলের নেই। পদার্থের অণুগুলোর গড় দূরত্ব কঠিনের তুলনায় একটু বেশি। এটা আমরা, বেশি। মধ্যবর্তী আকর্ষণ বলটা কি তরল পদার্থের ক্ষেত্রে দুর্বল। কি, মধ্যবর্তী দুর্বল। আকর্ষণ বল তরল পদার্থের কি, দুর্বল। 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 তারপর এখন দেখো, যে পাত্র রাখো সেই পাত্র আকার ধারণ করে, হ্যাঁ, মুক্তভাবে ঘুরতে পারে। এখানে একটা জিনিস, চাপ প্রয়োগ করে তরল পদার্থের আয়তন হ্রাস পায় না। আয়তন হ্রাস পাবে কেমন, আয়তন তো ঠিকই থাকবো, ঠিক না? 1 লিটার চাপ প্রয়োগ করলে কত থাকবো, হুম, 1 লিটার পানি চাপ প্রয়োগ করলে কত থাকবো, 1 লিটারই থাকবো। সাপোজ আর কি, তেমন কি চেঞ্জ হইব না। না তাপ, স্যার। এটা চেঞ্জ হবে, এটা হচ্ছে গ্যাস। চাপ প্রয়োগ করলে চেঞ্জ হবে কোনটা, গ্যাস। গ্যাস। বুঝতে পারছো, এখানে আরো কিছু যে হচ্ছে তরল পদার্থ অণুগুলো কম্পনশীল অণুর মাধ্যমে থাকে। তরল পদার্থের অণুগুলো থাকে, এটা অনেক সময় এমসিকিউ হিসেবে আসে, এই যে লাস্ট, এটাও আসে। তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। তাপ প্রয়োগ করলে কিন্তু আবার আয়তন বৃদ্ধি পায়, চাপে বাড়ে না। তাপ বাড়লে, তাপ প্রয়োগ করলে আয়তন বাড়ে কেন, এবং আয়তন বৃদ্ধির পদার্থ থেকে বেশি কিভাবে বাড়ে খেয়াল করো। মনে করো তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন কিভাবে বাড়ে, মনে করো একটা পানির ডেকচি আছে, ডেকচি জানে কেমনে আগে, আমি ভুলে গেছি, ধরে নাও আর কি, এই টাইপের আগে কিছু। হ্যাঁ, পানির ডেকচির মধ্যে তোমরা কি করতেছো, মনে করো তোমরা একটা কিছু দিয়ে তাপ দিতেছো, ঠিক আছে। তো প্রথমে মনে করো পানিটা ছিল এরকম, তখন যখন তাপ দিবা তখন পানিগুলো কি হবে? ফুটতে শুরু করবো না একটা সার্টেন টাইম পরে, ফুটতে শুরু করবে কিনা, হুম, জি স্যার। পানিটা কিন্তু একটা সার্টেন টাইম পরে ফুটতে শুরু করবো, ফুইটা কি হইব, গরম হবে। জলীয় বাষ্প হইব। হ্যাঁ, জলীয় বাষ্প বাষ্প আকারে ফুটতে শুরু করবো, এই যে ফুটতে শুরু করছে পানিটা, বুঝতে পারছো? তখন প্রথমে দেখো পানির লেয়ারটা ছিল অতটুকু, যখন ফুটতে শুরু করছে তখন দেখবো কি আরেকটু উপরের দিকে উঠছে, কারণ অণুগুলো একটা থেকে আরেকটা যায়, দূরে সরে যায়। তাপ প্রয়োগ করলে অণুগুলো একে অপর থেকে কি হয়, দূরে সরে যায়। সরে সরে যাওয়ার কারণে কি হয়, আয়তন বৃদ্ধি পায়। ওকে, এটা বুঝতে পারছো আশা করি, আয়তন বৃদ্ধি পায়, মানে জি। প্র্যাকটিক্যালি এটা বোঝা যায়। তারপরে তরল পদার্থের অণুগুলো অনবরত কাঁপতে থাকে, এটা এমন না যে আমরা ইয়া করি, এটা নিজেরা এমনি কাঁপতে থাকে। এগুলো আন্তঃআণবিক বন্ধনের মাধ্যমে পরস্পরের কাছাকাছি থাকে, তো মানে এই কথাটা ইম্পর্টেন্ট আর কি, ওগুলাই শোনা। আশা করি বুঝতে পারছো, যদি কোনো কিছু না বুঝতে পারো আমাকে বললো যে এটা বুঝি নাই। ঠিক আছে, অধিকাংশ তরল পদার্থ সংকুচিত হইতে চায় না। তরল পদার্থের বিভিন্ন উদাহরণ প্রদান করছে, তারপরে বলছে বায়বীয় পদার্থ। ঠিক আছে, বায়বীয় পদার্থের কি হয়, নির্দিষ্ট ভর নাই, নির্দিষ্ট আয়তন নাই, যে পাত্র আছে সেই পাত্র জায়গা দখল করে। ঠিক আছে, তারপরে বলছে যে বায়বীয় পদার্থের যে ক্ষেত্রে, যে পাত্র, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আয়ন দখল করে, তার দূরত্ব বেশি, আন্তঃনাবিক বল খুবই দুর্বল, এদের কিন্তু নির্দিষ্ট বিন্যাস নাই। হ্যাঁ, অণুগুলো স্থিত করতে কাতে সামান্য চাপ প্রয়োগ করে আয়তন কমে যায়। দেখো এখানে দেখো, তরলের কিন্তু চাপ প্রয়োগ করলে আয়তন কমে না, কিন্তু বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, চাপ প্রয়োগ করলে আয়তন কমে যায়। কমে যায়। এটা কিন্তু কমে মাথায় রাখবে, যায়। হিসেবে আসতে পারে। তাপ প্রয়োগ করলে আয়তন, আবার তাপ প্রয়োগ করলে আয়তন বেড়ে যায়, চাপ করলে হচ্ছে কমে। আর তাপ দিলে কি, তরলেরও তাপ দিলে আয়তন বাড়ে, গ্যাসেরও তাপ দিলে আয়তন বাড়ে, কারণ অণুগুলো দূরে সরে যায়। তাপ দিলে তরলেরও বাড়ে, গ্যাসেরও বাড়ে, কিন্তু কঠিনের কি তাপ দিলে আয়তন বাড়ে না। না। কঠিনের অণুগুলো জায়গায় দাঁড়ায় কাঁপতে থাকে, কঠিনেরটা বাড়ে না।
ওকে, কে কে জয়েন করছো দেখলাম। ঠিক আছে। তারপরে দেখো, এখানে এগুলো বলছে ঠান্ডা করলে কি হয়, দূরে করলে কি হয়, এগুলো একটু পড়ে নিও, এগুলো আমি মোটামুটি পড়াইছি। এখন আসো গ্যাসের গতিতত্ত্ব, এটা এখান থেকে একটু করি। হুম। আচ্ছা, এখানে এটা একটু দেখো, এখানে একটা গ্রাফ মানে ইয়া দিছে আর কি, ফ্লো চার্ট দিছে দিয়া হচ্ছে কঠিনের আয়তন কি নির্দিষ্ট আয়তন, গড় নির্দিষ্ট থাকে তরলে। ঠিক আছে, চাপ প্রয়োগে আয়তন হ্রাস পায় না, তাপ প্রয়োগে আয়তন বৃদ্ধি পায়। তাপ, এই যে এখানে এটা সামারি করে লিখছে, তোমরা এইভাবে নোট করে নিবা আর কি। বুঝতে পারছো? এখানে যেভাবে নোট করে নিচ্ছে এভাবে নোট করে, এই নোটগুলো আমি দিয়ে দিছি বা দিয়ে দিব আর কি। কণাগুলোর মধ্যে একে অপরের মধ্যে আকর্ষণ, যে বল, এটাকে বলে আন্তঃকোণ আকর্ষণ বল আর কি। তারপরে ব্যাপন নিয়ে কিছু কথাবার্তা বলছে, ব্যাপন নিয়ে আমরা পরে বলবো, টেনশন করার কোনো দরকার নাই। এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে, এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কণার গতিতত্ত্ব। এটা ইন্টারে আসে, মেট্রিকে ওইভাবে আসে না। তারপর হচ্ছে কনসেপ্টটা খুবই সহজ, বই পাওয়ার কোনো কারণ নাই। মানে এটা এই 2 মিনিট লাগবে পড়তে। গতিতত্ত্ব জিনিসটা কি, যে এটাতে সংজ্ঞা টঙ্গা আসতে পারে বা অনুধাবনের প্রশ্ন আসতে পারে। গতিতত্ত্ব কি, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতি শক্তি দিয়ে পদার্থের গঠন, পদার্থের সরি, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতি শক্তি দিয়ে পদার্থের, কোনো কঠিন। একটা পদার্থ কঠিন কিনা, তরল কিনা অথবা গ্যাসীয় কিনা, এই অবস্থাগুলো ব্যাখ্যা করা যায়। তাকে কি বলে? কণা গ্যাসের গতিতত্ত্ব। বলে। অলরেডি আমরা এটা ব্যাখ্যা করে ফেলছি একটু আগে, যে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতি শক্তি দিয়ে কোন একটা পদার্থ কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা কিনা এটা ব্যাখ্যা করা কি কি বলে? কণার গতিতত্ত্ব বলে। এখন আমরা জানি কঠিন পদার্থের ক্ষেত্রে, কঠিন পদার্থের ক্ষেত্রে একটু আগে আমরা অনেকক্ষণ চিল্লাইয়া কইছি, কি চিল্লাইয়া কইছি, যে কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, ঠিক না? তাহলে এদের জি, আকর্ষণ শক্তি বেশি না কম? খুব বেশি। খুব বেশি। এবং এরা নিজের অবস্থায় থাকতে কিন্তু নড়তে পারে নড়তে না। পারে না। নড়াচড়া করতে পারে না। তাহলে আমরা পারে না। গতির সাহায্যে কঠিন পদার্থ ব্যাখ্যা করে দিচ্ছি। কঠিন পদার্থের মধ্যে আকর্ষণ শক্তি অনেক বেশি, এরা নিজের অবস্থায় থাকে নড়াচড়া নড়তে করতে। পারে না। তাপ প্রয়োগে, যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে কঠিন পদার্থের, হ্যাঁ, তাহলে বেশি তাপ গ্রহণ করে তারা কি করতে থাকে, কাঁপতে থাকে, এবং আন্তঃআণবিক শক্তি কিছুটা কমে যায়। কমে যায়। কমে বেশি যায়। তাপ করে তাহলে কি হবো, যে মনে করো বরফ ছিল, বরফে যদি আমি অনেক বেশি তাপ প্রয়োগ করি তাহলে কাঁপতে থাকবে। এবার একটা সার্টেন টেম্পারে আন্তঃআণবিক শক্তি কমে এটা কি হইব, কমে যাবে, তো তরলে পরিণত হবে। তরল অবস্থা। আর তরল অবস্থাতে যদি আরো বেশি তাপ দেওয়া হয় তাহলে আন্তঃআণবিক শক্তি মানে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ শক্তি এটা আরো কমে যাবে। আন্তঃআণবিক শক্তি কি, পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি, এই আকর্ষণ শক্তি আরো কমে যাবে এবং আরো দূরত্ব অবস্থান করবে, তখন এটা বায়বীয় অবস্থা হবে। এর দূরীভূত, আর কিছুই না। এটা আমরা অতক্ষণ পড়ে আছি, চিল্লাই আছি, টেনশন করার কোনো কারণ নাই। এখন এসব ব্যাপন, কোন কঠিন, কোন মাধ্যমে কঠিন, তরল, বায়বীয় বস্তু স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়াকে কি বলে? ব্যাপন বলে। ব্যাপন জিনিসটার যদি উদাহরণ বুঝাইতে চাই তাহলে যে জিনিসটা হবে আর কি, যে তোমাদের মনে করো এটা কাপড়ের মধ্যে আমরা নীল দেই না, জি। দিই কিনা? তো কাপড়ের মধ্যে জি নীল স্যার। দিলে নীলটা কি করা হয়, এটা মানে বালতির মধ্যে যদি আমরা ছেড়ে দিই, তো ছেড়ে দিলে কি হবে, মনে করো এটা হচ্ছে একটা, দেখাই তোমাদেরকে এটা icon। এটা একটা বল, বুঝতে পারছো? জি। বলটার মধ্যে কি আছে, তোমার মনে করো নর্মালি পানি আছে, পানির কালার কি দেওয়া যায়, এটাকে কি দিই? পানির কালারটা মনে করো ব্ল্যাক ব্ল্যাক দিলাম আর কি। এরকম পানি আছে, বুঝতে পারছো? এটা বলের মধ্যে পানি আছে। কারণ আমি কি করছি, এটার মধ্যে নীল ছেড়ে দিছি, কি বলছে আসছে, একটু অনেক নীল দিয়া দিছি। তো নীল নীল ছেড়ে দিয়া দেওয়া দেওয়ার পরে হয়েছে। কিছুক্ষণ পরে এই নীলটা কি করবো, এই পানিটার সাথে মিশা যাবো, মিশা জি। পুরা কালারটা কি হয়ে যাবো, বলের নীল পানিটা হয়ে যাবে। নীল কালার। নীল কালার হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? এই জি। যে একটা, জি স্যার। হ্যাঁ, বস্তু আমি কি করলাম, ছেড়ে দিলাম, এটা অটোমেটিক কি হয়েছে, স্বতঃস্ফূর্ত হবে। আমি তো নীলটারে মানে ইয়া করছি না, মানে স্বতঃস্ফূর্ত এসে মিশা গেছে, এটাকে কি বলে? হ্যাঁ, ব্যাপন বলে। তো ব্যাপন। ব্যাপনটা কোথায় কোথায় হইতে পারে, কঠিন মাধ্যমে হইতে পারে, তরল বস্তু হইতে পারে, এবং তরল হতে পারে। হইতে পারে। ব্যাপন কিসের উপর নির্ভর করে? গ্যাসের আণবিক ভরের উপর নির্ভর করে, আন্তঃআণবিক আকর্ষণ বলের উপর আণবিক নির্ভর করে, এবং বল। তাপমাত্রার উপর নির্ভর করে। খেয়াল করো কয়টা জিনিসের উপর নির্ভর করে,
আণবিক ভরের তিনটা উপর, জিনিসের পর। আন্তঃআণবিক আকর্ষণ বলের উপর, তাপমাত্রার উপর। এটা এমসিকিউ হিসেবে আসতে পারে বা এটাতে সিকিউ আইব পরীক্ষা। তো আন্তঃআণবিক আকর্ষণ তথা ঘনত্ব কম হলে ব্যাপন কি হয়? দ্রুত দ্রুত হয়। হয়। কম হয়। ঠিক আছে, এই আন্তঃআণবিক আকর্ষণটা ব্যাখ্যা করতেছে এখানে, খেয়াল করো। আন্তঃআণবিক আকর্ষণ বা ঘনত্ব যদি কম হয় তাহলে ব্যাপন খুব দ্রুত হয়। আর তাপমাত্রা যদি বাড়ে তাহলে আকর্ষণ কমে যায়, তাহলে ব্যাপনের হার বাইরে যায়। ব্যাপন জিনিসটার বাংলা কথা হচ্ছে ছড়িয়ে পড়া। কি? ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া। এখন জিনিসটা বুঝার চেষ্টা করো। এখানে কেউ কি কিছু বলতেছো? হ্যাঁ, ব্যাপন জিনিসটার মানে হচ্ছে কি ছড়িয়ে পড়া। এখন যেটার মধ্যে, যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বেশি, তাহলে হেরা তো পরস্পর একটা আরেকটা কি করব, টান্দা ধরে রাখবো। কি করব? টান দিয়ে ধরে রাখবে। যাদের মধ্যে যেমন কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে কি আকর্ষণ বেশি না কম? বেশি। বেশি। তাহলে বেশি। হেরা একটা বেশি। একটা আরেকটা কি করব, টান্দা ধরে রাখবো। ধরে রাখবে। কঠিন পদার্থের অণুগুলো বেশি ছড়াইতে পারবো নাকি তরল পদার্থেরটা বেশি ছড়াইতে পারবো? তরল পদার্থেরটা। তরল পদার্থটা বেশি ছড়াবে, কারণ তরল। তরল পদার্থের মধ্যে একটা আরেকটা টান দিয়ে অত বেশি ধরে রাখবো না কঠিনের মতো। এরা একটু একটু দূরে দূরে অবস্থান করবো। তাহলে কঠিন পদার্থের ব্যাপনের হারের তুলনায় তরলের পদার্থের ব্যাপনের হার বেশি, মানে তরল পদার্থ বেশি স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়াই দিতে পারবো। বুঝতে পারছো কিনা? জি। হ্যাঁ। 2 নম্বরটা হচ্ছে ব্যাপনের হারের সাথে আণবিক ভর। খেয়াল করো, তাহলে ব্যাপনের হার আমরা কি পড়ছি জিনিসটা, যে আকর্ষণ শক্তি যত বেশি হইব ব্যাপন, ঠিক আছে, ব্যাপন তত কম হইব। আর আকর্ষণ শক্তি বা ঘনত্ব যত কম হইব ব্যাপন তত বেশি হইব। তাহলে একটা বেশি পয়েন্ট হবে। পাইলাম। পয়েন্টটা কি লিখে দাঁড়াও। ব্যাপন, সরি, ওয়েট করো। আন্ত আণবিক আকর্ষণ শক্তি, আণবিক, এই লাইনটা হাতে নোট করো। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি যত বেশি হইব, ঠিক আছে, ব্যাপন তত কি হইব? ব্যাপন তত কম হবে। কম হইব। বদফল আকার আছে একটা। আর আন্ত আণবিক আকর্ষণ শক্তি যত কম হইব ব্যাপন তত বেশি হবে। বেশি হবে। এটা কিন্তু পরীক্ষাতে আইবো। এটা কিন্তু একটা আকর্ষণ। মারাত্মক জিনিস। বুঝতে পারছো? তাহলে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি কার? কঠিন। কঠিনের। পুরোটা হচ্ছে কিন্তু কঠিনের উদাহরণ। এটা এমসিকিউ হিসেবে পরীক্ষা ছিঁড়া বেরাইবো। তারপর এটাতে যদি কঠিন প্রশ্ন করে, সহজ প্রশ্নগুলো তো এত কঠিন হতো না। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কম কার? এটা হচ্ছে তরল ও গ্যাসীয়। তরলের। তাহলে তরলের ব্যাপনের হার কি বেশি, আর কঠিনের ব্যাপনের হার কি কম। কম। আচ্ছা, এটা শেষ। এখন আসো আর একটু অন্য কিছু করি। এখন আসো এই আণবিক ভর দিয়া, কি দিয়া? আণবিক ভর। মনে করো মানে একটা জিনিস ছড়াই পড়া, তুমি যেটার ভর বেশি এটা কি বেশি ছড়াইতে পারবো নাকি যেটার কম ভর এটা বেশি ছড়াইতে পারবো? যেটা যেটার কম কম বড় ভর। সেটা। হ্যাঁ। হ্যাঁ, যেটা কম ভর সেটা বেশি ছড়াইতে পারবো। ভেরি গুড। খেয়াল করো যে একটা মোটা মানুষ, আর এখানে একটা উদাহরণ দিয়ে পেতেছে আর কি, যে আণবিক ভরের সাথে ব্যাপনের, যে আণবিক ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন কি হবে? কম হবে। বুঝতে পারছো? তাহলে একজন মোটা মানুষ এবং চিকন মানুষের মধ্যে চিন্তা করা যায়, তো এটা দৌড় প্রতিযোগিতায় মোটা মানুষ কি করতে পারবো? কম দৌড়াইতে পারবো, ঠিক না? জি। তাহলে তার ব্যাপন কম। আর একটা চিকন মানুষ কি করতে পারবো? বেশি দৌড়াইতে পারবো, এই জন্য তার ব্যাপন কি বেশি। বেশি। এক্সিলেন্ট। মানে এটা নিয়ে তো সমস্যা নাই। মানে ভরের সাথে, তাহলে আমি লিখতে পারি যে ভরটাকে প্রকাশ করা হয় এম দিয়া। কি দিয়া? এম দিয়ে। M। আণবিক ভর হচ্ছে এম, ধরো এম। এম যখন বেশি হবে তাহলে ব্যাপন কি হইব? কম। এম যখন বেশি, ভর যখন বেশি, তখন ব্যাপন কি কম। কম। কম, ছড়াইতে পারবে কম। এম মানে ভর। ভর যখন কম তখন ব্যাপন কি হবে? বেশি। মানে বেশি। ছড়াইতে পারবো বেশি। বুঝতে পারছো কিনা? তাহলে 2 নাম্বারটা পয়েন্ট আমরা শিখে গেছি, ঠিক না? এখন আসলে দেখো কিভাবে আমরা শিখে যেতেছি, মানে একদম কি কনসেপ্ট ক্লিয়ার করে, এভাবে কিন্তু আসলে শিখা হয় না।
বুঝতে পারতেছো? তোমরা একদম মানে একদম প্র্যাকটিক্যালি কনসেপ্ট ক্লিয়ার করে করে শিখতেছো। 3 নম্বর হচ্ছে তাপমাত্রা। 3 নম্বরটা কি? তাপমাত্রা। এখন মনে করো একটা তরল দিয়ে উদাহরণটা দিই, দিলে বুঝতে পারবা। তরলের অণুগুলো, আচ্ছা তাপমাত্রাটা অন্য কালার দিয়ে লিখি, একটা কালার পাইছি। যে তাপমাত্রাটার ক্ষেত্রে খেয়াল করো যে তরলের অণুগুলোর মধ্যে আমি যদি তাপ দিই, তাহলে কি অণুগুলো কি হবে? খেয়াল করো। বা কঠিনের অণুগুলোর মধ্যে তাপ দিলে কি অণুগুলো কাঁপতে শুরু করবে? হ্যাঁ, কঠিনের অণুগুলো তাপ দিলে কি করতে থাকবে? কাঁপতে শুরু করবে। কাঁপতে শুরু করে। আর তরলের অণুগুলো তাপ দিলে কি হবে? এটার আয়তন বাইরে যাব। আয়তন কি হইব? বেড়ে যাবে। বাইরে যাব, অণুগুলো দূরে সরে যাবে। অণুগুলো কি করবে? দূরে সরে যাবে। দূরে সরে যাবে। স্বাভাবিক না যে আমি ওই পানির ডেকচির মধ্যে যখন পানি দিয়ে ভাতের মধ্যে জাল দিতেছিলাম, সবাই কম বেশি ভাত রান্নার সাথে দেখছো। এখানে এমন তো কেউ না যে ভাত রান্না দেখো নাই। তো যখন আমি জাল দিতেছি নিচ দিয়ে, মানে আগুন যখন দিতেছি, তখন একটা সার্টেন টেম্পারে কি হইতেছে? পানিগুলো ফুটতে শুরু করছে। পানিগুলো কি করছে? উঠতে শুরু করছে। আচ্ছা, কে জানে এখানে ইয়া চ্যাট করতেছে? আচ্ছা চ্যাট করো না, হ্যাঁ। চ্যাট হচ্ছে এই পার্সোনাল চ্যাট হইতেছে না, চ্যাট হয়ে যেতেছে গিয়া ইয়া এলডি বলতে সবাই দেখে ফেলতেছে। পড়াশোনার বাইরে চ্যাট করো না, কারণ পরে ক্লাসের শেষে চ্যাট করো। আমি নাম বলতেছি না। আচ্ছা শোনো, দেখো মজার জিনিস কিন্তু, যে ফুটতে যখন শুরু করছে তাহলে অণুগুলো একটা একটা দিকে দূরে সরে গেছে। এখন আমি যদি তাপমাত্রা বাড়াই, তো কি হইব? একটা জিনিসের তাপমাত্রা বাড়াইলে দ্রুত ছড়াই যাবো, তাপমাত্রা বাড়াইলে কি হইব? দ্রুত ছড়িয়ে পড়বে। দ্রুত ছড়াই পড়বে, এটাও বুঝছি। তাহলে টেম্পারেচার যদি আমি বাড়াই দিই, তাহলে বেপনের হার বাড়বো। তাহলে টেম্পারেচারের সাথে বেপনের সম্পর্কটা কিন্তু সমানুপাতিক। বাকিটির সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। আবার টেম্পারেচার যদি কমাই দিই, তাহলে অণুগুলো কি থাকবো? কাছাকাছি চলে আসবো। তাহলে বেপনও কি হইব? আমি উল্টা লিখছি, ওয়েট। টেম্পারেচার বাড়াইলে বেপন বাড়বে। আর আমি যদি টেম্পারেচার কমাই দিই, তাহলে কি হইব? বেপন কমবে। কমবে। বুঝতে পারছো কি না? হুম। কি কারো কোনো জি আপত্তি স্যার। আছে? হ্যালো, বুঝতে না পারছো? স্যার। আসলে এটা এখন বইয়ের মধ্যে কি কইছে, কারণ বই পড়তে হইব। আমি কিন্তু এই স্লাইড পড়ানোটা আসলে পড়াইতেছি আর বুঝানোর জন্য, কিন্তু মেইনলি হচ্ছে পড়তে হবে মেইন বই। তো এটার একটা স্ক্রিনশট দিয়ে ফেলো, বুঝছো এই জায়গাটা। মানে এই জায়গাটার স্ক্রিনশটটা একটা দিয়ে নাও। এই যে 3টা পয়েন্ট আর কি, এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা কনসেপ্টটা নিয়ে নিলাম। Right. এখন আসো ব্যাপনের কিছু ঘটনা দেখি আমরা। এটা যে নিঃসরণ। আচ্ছা, নিঃসরণে আসতেছে পরে। এখন মেইন বইয়ের মধ্যে ব্যাপন নিয়ে ওরা কি কইছে, এটা একটু বোঝার চেষ্টা করি। একদিনে ক্লাস এটা লেকচার শেষ করা অনেক টাফ হবে। আচ্ছা আমি দেখি দ্রুত শেষ করতে পারি কিনা। অতিরিক্ত করে ফেলছি। দেখো ব্যাপন নিয়ে ওরা কি বলছেন। ব্যাপনের একটা উদাহরণ বলছে আর কি, এখানে যে তোমার থ্যাংক ইউ কাফি। তো যে জিনিসটা বলতেছিলাম আর কি, যে কোনো কঠিন তরল বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্ত এবং সমন্বয়ে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বলে। ব্যাপন কোন কোন মাধ্যমে ঘটে? কঠিন তরল এবং বায়বীয় ক্ষেত্রে ঘটে। এবং উচ্চ ঘনত্বের স্থান থেকে কি হয়? নিম্ন ঘনত্বের নিম্ন স্থানে ঘনত্ব স্থানে ছড়ায় ছড়িয়ে পড়ে। ছড়ায় পড়ে। তাহলে ব্যাপন কিন্তু শুধু তরলের ঘটে এমন না, বা বায়বীয় পদার্থের ঘটে এমন না, এটা কঠিনেরও কি ব্যাপন ঘটে। ঘটে। এরকম ওকে। একটা সুগন্ধির শিশি যদি খোলা রাখা হয়, সারা ঘর কি হবে? সুগন্ধে পরিণত হবে। ঠিক আছে, এটা কি একটা কি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। আসলে এখন ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হিসেবে আর আরো কি করতে যেতেছে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গনেট নিছে, এটা একটা কঠিন।
এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা সলিড কঠিন বস্তু আর কি, বুঝতে পারছো? এখানে নিচে এটা কালার হচ্ছে গোলাপি কালার। ধরো আমি গোলাপি কালারটা নিলে ভালো ছিল। গোলাপি আছে না আছে? এটা হচ্ছে একটা গোলাপি কালার আর কি, বুঝতে পারছো? এরকম গোলাপি কালার এটা বুঝতে আর কি। এটা বিশুদ্ধ তাপমাত্রায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছে, ঠিক আছে? নিয়ে এসে এটা কি করছে এটার মধ্যে, হ্যাঁ, তোমার মনে করো মানে পানি ছেড়ে দিছে আর কি। তো পানি ছেড়ে দিলে দেখা গেছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে কালারটা আর কি, হ্যাঁ, মানে পানির মধ্যে কি হয়ে গেছে, এটা ছড়াই পড়ছে। ছড়াই প্রথমে একটু হালকা মানে গোলাপি হয়েছে, তারপরে কি হয়েছে তোমার এরকম একটা কালার ধারণ করছে আর কি, বুঝতে পারছো? তারপরে এটার মধ্যে কি করছে, যে তাপ যদি প্রয়োগ করে, প্রথম হচ্ছে এরকম হালকা একটা গোলাপি কালার ধারণ করছে, তখন কি হয়েছে আরো গোলাপি হয়েছে, বুঝতে পারছো? এবং আরো দ্রুত ছড়াই পড়ছে। এই জিনিসটাই বলছে আর কি, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নামে একটা গুঁড়া আর কি পানির মধ্যে, পানির টেস্ট টিউবের মধ্যে এই গুঁড়াটা ঢালছে, বুঝতে পারছো? বা গুঁড়াটা আগে নিচে নিয়ে পানি ঢালছে, ঢালার কারণে কি হয়েছে এই পানির মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ছড়াইছে। এবং যখন আমি তাপ প্রয়োগ করছি তখন কি হয়েছে আরো বেশি ছড়াই গেছে, বুঝতে পারছো? আর এক্ষেত্রে আরেকটা দিছে আর কি, যে কারণ তাপ প্রয়োগ করলে কেন ছড়াইছে এই কথাটা এখানে বলছে। দেখো, এই একইভাবে যদি গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যাপন পরীক্ষাটি সম্পন্ন করলে তবে দেখা যাবে যে ঠান্ডা পানির তুলনায় গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলো দ্রুত ছড়াই পড়বে। কেন দ্রুত ছড়াই পড়বে একটু আগে আমরা বলতেছিলাম, কারণ গরম পানি তাপ গ্রহণ করে এদের গতিশক্তি বেড়ে যায়, অণুগুলোর মধ্যে কি হয়, কি বেড়ে যায়, গতিশক্তি বেড়ে যায় এবং দ্রুত হয়ে কি যায়। করতে পারে, ছড়াই পড়তে পারে। অর্থাৎ তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের ব্যাপনের হার বৃদ্ধি পায়, ঠিক না? তাপ দিলে মানুষের মধ্যে কি হয়, নিজের মধ্যে তো শক্তি বেড়ে যায়, বাইরে যায় কেন, গতি শক্তি সৃষ্টি হয় না, মানে ছুটাছুটি করতে শুরু করে না। তো স্বাভাবিক অণুগুলোর মধ্যে তাপ দিলে তো অণুগুলো তো এই কাজটাই করবে। তারপর দেখে এখানে আরেকটা উদাহরণ দিচ্ছে, যে কক্ষ তাপমাত্রায় কিছু বিশুদ্ধ পানি নিছে, পানি নিয়ে এটার মধ্যে নীল নিছে, নীল, খেয়াল করছো? এই যখন নীল দ্রবণ নিছে, নীলের ফুঁটা দিছে তরল। এর আগেটা ছিল তো কঠিন, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কি, এই যে পটাশিয়াম কঠিন পারম্যাঙ্গানেট তরল। এর মধ্যে আসে অনেক সময়, বুঝতে পারছো? এটা কালার কি, গোলাপি। গোলাপি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি, এটা কি কঠিন, এটা কি কঠিন। কঠিন। তারপর দেখো এখানে একটা নীল নিচ্ছে, এখন আর ওই যে গুড়া মানে গুড়া নীল ইউজ করে না, মানে কঠিন নীল। এখন হচ্ছে দেখবে নীলের কি আছে, লিকুইড নীল আছে। লিকুইড নীল, নীলের এই যে এরকম একটা ছোট তোমার হচ্ছে বোতলের মতো আর কি লিকুইড নীল আছে, বুঝছো কিনা? কপার সালফেট পেন্টাহাইড্রেট না এটা? হ্যাঁ, বুঝি নাই কথাটা, হ্যাঁ। মানে ওই যে নীলের রাসায়নিক সংকেত হ্যাঁ, কপার সালফেট পেন্টাহাইড্রেট না? হ্যাঁ, কুপার সালফেট। পেন্টাহাইড্রেট পাচন পানি। হ্যাঁ, পাচন পানি। ভেরি গুড। এটা যে আগে মেডিকেলে প্রশ্ন হতো যে তুতের রাসায়নিক সংকেত কি, এটাকে তুত বলা হয় আর কি, বা এটাকে বলে ব্লু বিটিওল, বুঝছো? নামটা হচ্ছে কি, ব্লু বিটিওল। তো যেটা বলতে চাইতেছিলাম, আগেরটা ছিল কঠিন, এখন হচ্ছে তরল। তরলের ক্ষেত্রে কি কই দেখো, বা যে এখানে যে আমি তো নীলটা কি করছি, এটা লিকুইড নীল যোগ করছি। লিকুইড নীলটা যোগ করার কারণে যে ঘটনাটা ঘটছে, খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে এটা, আমি এখানে ডাইরেক্ট বলে ফেলি, ওদের জন্য সহজ হবে। যে আমি যখন নীল নিছি, খেয়াল করে এখান থেকে আমি নীল দিতেছি, কয়েক ফোঁটা নীল ঢালছি, খুব দ্রুত নীলটা এখানে পড়ার সাথে সাথে দ্রুত কি হয়ে গেছে, পানিটা নীল হয়ে গেছে। কি নীল হয়েছে, বর্ণের হয়ে গেছে। দ্রুত নীল হয়ে গেছে। একটা কঠিন গোলাপি বর্ণ ধারণ করতে যতটুকু সময় লাগছে তোমার তরল, আমি যখন নীল ঢালছি, বুঝতে পারছো, নীলের কয়েকটা ফুটা দিছি, এটা দ্রুত কি হয়ে গেছে, মিশে গেছে। মিশে গেছে কিনা, জি বুঝলে স্যার। কেন মিশছে? কারণ তরল কি হয়, অতি দ্রুত বেপিত হয়। কঠিনের তুলনায় তরলের ব্যাপারটা কি অনেক দ্রুত, বুঝতে পারছো? এই পরীক্ষার মধ্যে এই কথাটাই বলছে, যে কক্ষ তাপমাত্রায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের চেয়ে তরল নীলের দ্রবণের ব্যাপনের সময় কম লাগছে। তাহলে সময়টা বেশি লাগছে কার, কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওই তুলনায় কক্ষ তাপমাত্রায় মানে সেম তাপমাত্রায় তরলের কি লাগছে, সময় কম লাগছে। কারণ কি, তো অর্থাৎ তরল মাধ্যমে ব্যাপন কঠিন মাধ্যমের তুলনায় বেশি। আবার যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, ব্যাপনের হার আরো বেড়ে যাবে, মানে তাপ প্রয়োগ করলে আরো দ্রুত কি হইব, বিপিত হইব, বুঝতে পারছো?
এই জন্য এটা বলছে আর কি, এটা এটা একটা কঠিন পদার্থ দিয়ে ব্যাপনের উদাহরণ দিছে, এটা তরল পদার্থ দিয়ে এটা পরীক্ষা দিছে। ভালো ভালো স্কুলগুলোতে এটি প্র্যাকটিক্যালি করায়। তারপরে এখানে একটা অঙ্ক দিছে ব্যাপন দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা, মানে একটা নল নিছে। এই নলের মধ্যে এক প্রান্তে নিচে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। বুঝতে পারছো? এই HCl-টা কিভাবে করছে, এটা পাত্রের মধ্যে তুলা ভিজাইছে, তুলা ভিজাই এই জায়গার মধ্যে HCl এর মধ্যে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে তুলাটা ভিজায় ওই তুলাটা এই সাইডে দিছে। এই তুলাটা মনে করে এদিকে দিয়ে দিছে। আর অপর পাশে কি করছে, তোমার মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা তুলা ভিজাইছে, বুঝাই এসে কি করছে ওই তুলাটা এই পাশে দিছে, দিয়ে বলছে তো এই দিক এই সাইডের যে তুলাটা, এই তুলাটা দিয়ে হচ্ছে অ্যামোনিয়াম গ্যাস বের হবে। কি বের হবে? অ্যামোনিয়াম অ্যামোনিয়াম গ্যাস। হাইড্রোক্সাইড গ্যাস বের হবে। আর এই সাইডের যে তুলাটা, মানে এটা এদিকে গ্যাসগুলো এদিকে বাইরে হতে থাকবে, এদিকে বাইরে হতে থাকবে, এদিক দিয়েও বের হবে তো, কিন্তু এটা তো বাইরের দিকে, বাইরের দিকে গ্যাস বাইরে হলে সমস্যা না, আমি ভিতরের দিকে বলতেছি এদিক দিয়ে বের হবে। আর এই সাইডের যে তুলাটা, এই তুলাটা থেকে হচ্ছে এদিক দিয়ে গ্যাস বের হবে। কোন দিক দিয়ে গ্যাসটা বের হবে? এদিক দিয়ে। এখন বলতেছে আর কি, তো এটা কি বেশি বের হইতে পারবে নাকি এটা বেশি বের হইতে পারবে? বুঝছো কোশ্চেনটা কি, বুঝতে পারছো কিনা? জি। অ্যামোনিয়াম হাইড্রো আরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে দ্রবণটা NH4OH, এটা থেকে কি গ্যাস বেশি বের হতে পারবে নাকি HCl থেকে বেশি বেশি গ্যাস বের হতে পারবে? কোশ্চেনটা হচ্ছে এটা। NH4OH থেকে। হ্যাঁ, এখন দেখো HCl এর তাহলে আমি কি জানি যে আমি কোনটা বেশি ব্যবহৃত হবে, এটা ডিপেন্ড করে প্রাথমিক সূত্র। প্রথম সূত্রটা কিসের উপর? আণবিক ভরের উপর। কিসের উপর? আণবিক ভরের উপর। আসো এখন দেখি HCl এর আণবিক ভর কত, হাইড্রোজেনের ভর কত। এই জন্য প্রথম ক্লাসে বলছিলাম এগুলো মুখস্থ করার জন্য। হাইড্রোজেনের ভর কত? 1। 1। আর ক্লোরিনের কত? 35.5। 35.5। 35.5। টোটাল হচ্ছে কত? 36.5। 5। টোটাল হচ্ছে 37.5। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কত? খেয়াল করে এটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আগে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। NH4OH। ঠিক আছে। নাইট্রোজেনের ভর কত? 14। নাইট্রোজেনের হচ্ছে 14। হাইড্রোজেন কয়টা আছে? 4টা। 4x1। এভাবে লিখবা 4x1। অক্সিজেন আছে কয়টা? একটা। অক্সিজেন কত? একটা একটা। 16। 16। 16। হাইড্রোজেন আছে কয়টা? একটা, ঠিক না? তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? 14 35। আর 4। সরি, একবার বলে হলো, বারবার লিখতে লাভ নাই। 35। এটা কি আসলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিছিল? হ্যালো? ও না, এটা এখানে না, এটা ভুল হয়েছে। আমি বলতেছি এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না, এদিকে একটু ইয়া হয়েছে, দেখাও। এটা অ্যামোনিয়া দিছে, অ্যামোনিয়া। বুঝছো কি দিছে? আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিত কোনো সমস্যা ছিল না, যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও দিত, পরীক্ষার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিছে না, এটা দিছে অ্যামোনিয়া। দেখো যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিত তাও প্রবলেম ছিল না, বই পাওয়ার কোনো কারণ নাই। যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও দিত, বের করি, যেটা বের করছিলাম এটা করি, তাহলে কত হইতো? 16 আর মানে 4 হচ্ছে 20, আর এক হচ্ছে 35। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হইতো? 35। তাহলে কোনটা বেশি বিভূতি হইতো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা বেশি ছড়াই যেত। তো যেটা জি। বেশি ছড়াইবো তাহলে ধোঁয়াটা তো এদিকে চলে আসবে বেশি, আইসা কি করবে? এখানে চলে আসবে। আর অ্যামোনিয়াম আর HCl এর ভরটা যেহেতু কম, এই ভরটা মানে এটা কি হবে? কম ছড়াইবে। বুঝতে পারছো কিনা? কিন্তু এখানে দিছে হচ্ছে শুধু অ্যামোনিয়া গ্যাস। কি গ্যাস দিছে? অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ভর তো আরো কম, মাত্র 17। অ্যামোনিয়ার ভর কত? 17। 17, মানে এটা খুবই পাতলা টাইপের। তো যেটার ভর কম এটা কি অনেক দ্রুত ছড়াইবো। দ্রুত ছড়াইলে কি হইব? তো এটা অনেক বেশি পরিমাণ গ্যাস নিঃসরণ করে এইদিকে সবগুলো গ্যাসটা পাঠাই দিব। তো এই দেখো সাদা ধোঁয়াটা কোন দিকে চলে আসবে? এটা যেহেতু বেশি ছড়াইবো, সাদা ধোঁয়াটা কি হবে? HCl এর থেকে কম ছড়াইবো, তাহলে HCl এর দিকে বেশি চলে আসবে। মানে হ্যাঁ, ধাক্কায় ধোঁয়াটা কি করছে? HCl এর দিকে পাঠাই দিছে। কার দিকে পাঠাই দিছে? HCl এর দিকে। বুঝতে পারছো কিনা? কনসেপ্টটা বুঝছো কিনা? জি। এখানে তোমার অ্যামোনিয়া দিতে পারে, সরি, এখানে তোমার অ্যামোনিয়া দিতে পারে, কার্বন ডাই অক্সাইড দিতে পারে। যদি কার্বন ডাই অক্সাইড দিত
তাহলে কি হইতো? ধর আমি এটা অন্য কালার দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা দিই, তাহলে আরো একটু সহজ হবে বুঝতে। যদি এখানে কার্বন ডাইঅক্সাইড দিত, কি দিত? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কি হইতো? এদিকে দিছে HCl আর এদিকে দিছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি হইতো? কোনটা কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44। অক্সিজেন হচ্ছে 32, U2 মানে অক্সিজেন হচ্ছে 32, আর আর কার্বনের হচ্ছে 14। কত? 12, কার্বনের 12, টোটাল হচ্ছে 44। তো 44 যদি হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড বেশি ছড়াইবো নাকি HCl বেশি ছড়াইবো? স্যার, কার্বন ডাই অক্সাইড। না, কার্বন ডাইঅক্সাইড কম ছড়াইবো, কারণ কার্বন ডাইঅক্সাইডের তো হচ্ছে ভর 44 গ্রাম। তাহলে এটা মোটা না, মানে অনেকটা পেতলা টাইপের না, বুঝতে পারছো কি না? তো হ্যাঁ, তো একদম জায়গার মধ্যে বয়ে থাকবো, সে বেশি ছড়াতে পারবে না। HCl কিন্তু তখন, যখন কার্বন ডাইঅক্সাইড দিয়ে হবে তখন কিন্তু কি হইব, এটা অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হইলে এরা বেশি ছড়াইবো, তাহলে সাদা দোয়াটা থাকবে HCl এর দিকে। সাদা দোয়াটা কোন দিকে থাকবে? HCl এর HCl এর দিকে। 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 কিন্তু যদি কার্বন ডাইঅক্সাইড হইতো তাহলে ধোঁয়াটা কোন দিকে থাকতো? যদি কার্বন ডাইঅক্সাইডের ভর তো বেশি বেশি না, তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি হইতো, কার্বন ডাইঅক্সাইড কম ছড়াইতো, HCl টা বেশি ছড়াইতো, তখন ধোঁয়াটা চলে আসতো কার্বন ডাইঅক্সাইডের দিকে, কারণ HCl টা ধাক্কায় ধোঁয়াটা কার দিকে পাঠিয়ে দিত? যে বেশি ছড়াইবো সে তো বেশি ধোঁয়া নিঃসরণ করবো। তো ধাক্কায় ধোঁয়াটাকে কার দিকে পাঠিয়ে দিবে? HCl ধোঁয়াটাকে কার্বন ডাইঅক্সাইডের দিকে পাঠিয়ে দিবে। বুঝছো কি না? জি স্যার। নাকি বুঝো নাই? কে আছে এটা বুঝো না? এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে এটা দিয়ে সবচেয়ে, তো এখানে এইভাবে বিভিন্ন ধরনের বিষয় দিয়ে প্রশ্ন দিবে, যাতে তোমরা পরীক্ষায় করতে পারো। আশা করি বুঝতে পারছো, এইভাবে করবা আর কি। এটা নিয়ে আরেকটু আরেকটু ডিটেলস পড়া আছে। তো ডিটেলস পড়াটা হচ্ছে আমি অন্য একটা জায়গা থেকে দেখানোর চেষ্টা করতেছি। আর কেউ না বুঝলে বলো, বুঝাই যাবো না। স্যার, যার আনুমানবিক ভর কম হবে তারটা কি মানে বেশি ছড়িয়ে যাবে নাকি? আর হ্যাঁ, যারটা বল বেশি যেটা হবে কম হবে এটা বেশি ছড়াই যাবে। ভেরি গুড। আনুমানবিক না তো এটা। হ্যাঁ, এখন আসলে এখানে একটা সূত্র আছে, দেখো এখানে এগুলো বলছে আর কি, যে কার, কিন্তু এখানে একটা টিয়া বলছে, একটা উদাহরণ দিছে আর কি, দেখাইছে আর কি, যে এদিকে যদি হইতো, মানে দুইটা নিত নিয়ে যদি বিক্রিয়া হইতো, বিক্রিয়া করে কি করতো ধুমধার একটা, তখন এই জিনিসগুলো বুঝাইছে। তোমরা এগুলো বিক্রিয়া দিয়ে বুঝাইবা, সমস্যা নাই। এখানে দেখাইছে যে যে নিঃসরণে আসতেছে পরে, ব্যাপনের একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো। গ্রাহামের সূত্র, এটা পরীক্ষার বাইরে, এটা দিয়ে প্রশ্ন আসে। একটা 3 বেজে গেছে না? তো গ্রাহামের সূত্রটা কি? যে সূত্রটা একটু বোঝার চেষ্টা করো। মানে মানে কালার চেঞ্জ হয়ে গেছে। গ্রাহামের সূত্রটা হচ্ছে এটা, যে স্থির তাপমাত্রা ও চাপে, তাপমাত্রা যদি স্থির থাকে এবং চাপ যদি স্থির থাকে, কোনো গ্যাসের ব্যাপনের হার তার মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি বলছে? কোন গ্যাসের ব্যাপনের হার, এই যে আর, হারটাকে প্রকাশ করে রেট, রেট মানে কি আর, তার কিসের বর্গমূলের ব্যস্তানুপাতিক? ভরের। বলে রেট আর বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে বর্গমূল লেখে হচ্ছে এইভাবে, বুঝতে পারছো? আর ব্যস্তানুপাতিক মানে উল্টাটা, কিসের? ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আবার ভরের সাথে কি আছে? ওয়েট করো। ভরের সাথে দেখো আণবিক ভরের একটা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নোট করে রাখতে পারো, সমস্যা নাই। বা ক্লাসটা রেকর্ডিং দেখলে, ক্লাসটা তুমি আপলোড দিয়ে দিব, তখন ওইখান থেকে নোট করে নিও আর কি। অবশ্যই নোট করে রাখতে হবে, কারণ আমি তোমার নোট দিয়ে দিব, কেমনি নোট করছি নোট গুলো দিয়ে দিব। একটা নোট আছে যেটা দেখে তোমরা বুঝতে পারবা যে বাকিরা কিভাবে নোট করছে, তোমরা এইভাবে নোট করবা। তো দেখো, যে এই নোটগুলো তোমাদেরকে দিয়ে দিব। ব্যাপনের হার হচ্ছে বর্গমূলের ব্যস্ত অনুপাতে। আবার খেয়াল করো, ডি, ডিটা কি? ডি হচ্ছে ঘনত্ব। ঘনত্বের সাথে ভরের একটা সম্পর্ক আছে। এই যে ডি, ডি, ডি মানে হচ্ছে কি ঘনত্ব, এগুলো ইন্টারে পড়া বা মেট্রিকে কোশ্চেন আছে। এম বাই ভি, ভি মানে হচ্ছে আয়তন, এম হচ্ছে কি আণবিক ভর। তাহলে ভর যত বেশি হবে ঘনত্ব কি হইব? কম। খেয়াল করো, ভর যত বেশি হবে ঘনত্ব কি হইব?
কম। কেন কম হইব? সমানুপাতিক সম্পর্ক না। ভর যত বেশি হবে ঘনত্ব কি হইব? মানে একটা জিনিসের ওজন যদি বেশি হয়, আমার কথাটা বোঝার চেষ্টা করো, একটা জিনিসের যদি কি বেশি হয়, ওজন। ওজন যদি বেশি হয় তাহলে এটা বেশি ঘন না? জি। হ্যাঁ, ঘনত্ব মানে সহজ ভাষায় যেটা বুঝো ঘন ঘন। একটা জিনিসের যদি ওজন বেশি হয় এটা কি? ঘন। আর যেটা পাতলা, বুঝতে পারছো, এটার ভর কি? কম। মানে ওজন কম, বুঝছো কিনা, এটা পাতলা, বুঝতে পারছো? জি। সহজ ভাষায় তাহলে যদি ভর বাড়ে ঘনত্ব বাড়বে, আবার ঘনত্ব বাড়লে ভর, মানে ভর বাড়লে হচ্ছে ঘনত্ব বাড়বে, ঘনত্ব বাড়লে ভর বাড়বে, বাড়বে। ঘনত্ব কমলে ভর কমবে। ঘনত্ব যদি কমে, এই দেখো, ঘনত্ব যদি কমে তাহলে কি হইব? ভরও কি ভরও হইব? কমবে। কমবো। আবার আয়তনের সাথে কিন্তু উল্টা সম্পর্ক, আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব কমবো। এখন আসো, ভরের সাথে আবার ব্যাপনের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তাহলে এটা এইভাবে লেখছে আর কি, দেখো, মানে এই সূত্রটাকে একবারে লেখা যায় এইভাবে, R1/R2, তখন উল্টা দিক থেকে D2/D1। আর এমনি হচ্ছে কি M2/M1, উপর হচ্ছে M2 আর নিচে হচ্ছে M1, হচ্ছে মূলার সংক্রান্ত। wait, মানে এই ব্যাপনের হার দিয়ে যদি মূল দিয়ে যদি প্রকাশ করে, তখন মূল সম্পর্ক হচ্ছে R1 × R2 হচ্ছে কি, সরি আবার হচ্ছে কেন, এই সূত্রটা একটু বোঝার চেষ্টা করো। এই সূত্রটা মূলার সংক্রান্ত, যে R1/R2, M2/M1, কিন্তু খেয়াল করছো, দেখো, R1/R2 ইজিকুল, মানে কি, D2/D1 ইজিকুল টু কত? M2/B2, M1/B1, দুইটা বি যদি সমান হয় তাহলে এই বি আর এই বি কাটা, আর বাগদারে গুণ করছে তাহলে উপরে গেছে M2 আর নিচে এসে কি M1। তো এইভাবে গিয়ে কি করতে পারো তুমি, এই যে অঙ্ক বসায়, যেমন এদিকে কি ছিল? ACL, আর এদিকে কি ছিল? অ্যামোনিয়া। এদিকে ছিল ACL আর এদিকে ছিল কত? অ্যামোনিয়া। তাহলে ACL এর ভর কত? 36.5। আর অ্যামোনিয়ার ভর কত? 17। দেখো, R1/R2, M2/M1, বুঝতে পারছো কিনা? যখন R1 হইব, মানে ইয়া কিন্তু চেঞ্জ হইতেছে, উল্টা দিক থেকে কিন্তু চেঞ্জ হইতেছে। এই জিনিসটা বুঝছো কিনা? R1/R2 যে M2/M1 যে হচ্ছে, নাকি এটা বুঝো নাই? হুম, এই সূত্রটা বুঝছো নাকি আমি এখন বুঝাবো? মানে বুঝাইতে কিন্তু আমার সমস্যা নাই। হ্যালো, আরেকবার বুঝিয়ে দিন। আরেকবার বুঝতে যেতেছে, সমস্যা নাই, ভেরি গুড। না বুঝলে বলবা। দেখো, ব্যাপনের হার ভরের কি ব্যস্তানুপাতিক, এই কথাটা বুঝতে পারছো? ব্যাপনের হার ভরের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। অর্থাৎ ভর যদি বেশি হয় ব্যাপন কমবো, আর ভর যদি কম হয় ব্যাপন বাড়বো। বাড়বে। হ্যাঁ, কোনো কিছু যদি ব্যস্তানুপাতিক লেখে তাহলে কেমনে লেখে? ব্যাপনের হার ভরের ব্যস্তানুপাতিক, এইভাবে উল্টা বিপরীত দিয়ে লেখে, বুঝতে পারছো? আর সমানুপাতিক লেখলে উপরে লেখে, ব্যস্তানুপাতিক লেখলে কি লেখে? নিচে লেখে। ব্যস্তানুপাতিক লেখে কি লেখে? নিচে। নিচে লিখি। হ্যাঁ, আর এটা কি কি হচ্ছে বলছে? বর্গমূলের, কিসের ব্যস্তানুপাতিক? বর্গমূলের, তাহলে উপরে একটা রুট ওভার থাকবো। এখন মনে করো, প্রথম বস্তুর জন্য ব্যাপনের হার, প্রথম বস্তুর ভর হচ্ছে M1, তাহলে ব্যাপনের হার কি দিব? R1। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভর হচ্ছে, আরে সরি, ভর হচ্ছে M2, তাহলে ব্যাপনের হার কি দিব? R2। মানে এক একটা বস্তুর ব্যাপনের হার তো তার ভরের সাথে সম্পর্কিত, কিসের সাথে সম্পর্কিত? ভরের সাথে সম্পর্কিত না? জি স্যার। তাহলে প্রথম বস্তুর ব্যাপনের হার R1 সমানুপাতিক √1/M1, দ্বিতীয় বস্তুর ব্যাপনের হার R2 সমানুপাতিক 1/M2। তাহলে এই দুইটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে কি লিখতে পারি? আমরা যদি এই দুইটাকে একসাথে লিখি আর কি, তাহলে আমরা লিখতে পারি, R1/R2। হ্যাঁ, R1/R2। ভেরি গুড, আমি লিখতেছি, দাঁড়াও, ভুল করার কোনো কারণ নাই। এটা একটু মুছা নেই, মুছলে এই জায়গাটা একটু ক্লিয়ার হবে, এগুলো তো আর দরকার নাই। হুম, হ্যাঁ, মুছে ফেলছি। এখন আমি লিখতে পারি যে R1/R2। R1টা কি? প্রথম বস্তুর ব্যাপনের হার। আর R2টা কি? দ্বিতীয় বস্তুর ব্যাপনের দ্বিতীয় হার। দ্বিতীয় বস্তু। বিন্দু। হ্যাঁ, R1/R2 সমান সমান আমি লিখতে পারি, সমানুপাতিকটা মানে উঠাইতেছি না আর কি, উঠাই ফেলছি একবারে।
রুট ওভার ওয়ান বাই, সরি, ওয়ান বাই রুট ওভার M1, ওয়ান বাই রুট ওভার M1 বাই ওয়ান বাই রুট ওভার M2। হ্যাঁ, ঠিক আছে কিনা? R1/R2। জি স্যার। তাহলে দেখো এখন এই জায়গাটারে R1/R2 জায়গাতে R1/R2 থাকবো। আর এখন এটা যদি আমি ক্রস গুণ করি, এই বারটা যদি আমি উল্টাই লাই, খেয়াল করো, এই সাইডটাকে তো রুট ওভার 1/M1, এই পাঁচটা এটাই থাকবো। আর এটারে যদি আমি ইয়া করি, তাহলে নিচেরটা বারটারে যদি গুণ করি, তাহলে ওয়ানটা নিচে আইবো, M2টা উপরে যাইবো। হ্যাঁ, √M2 উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে নামবে আর কি। নিচে চলে আসবে, তাহলে কি হইতাছে টোটালটা? রুট ওভার M2টা উপরে, অর্থাৎ দ্বিতীয় বস্তুর বরটা উপরে হইতেছে, আর প্রথম বস্তুর বরটা কি হইতেছে? নিচে নামতেছে। নিচে নামতেছে। এটা হচ্ছে R2/R1 এর ইয়াটা, বুঝতে পারছো কিনা? এখন যদি জি স্যার। একটা কোশ্চেন আসে যে অ্যামোনিয়ার ভর, ঠিক আছে, অ্যামোনিয়ার ব্যাপনের হার HCl থেকে কত গুণ বেশি, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে বের করতে পারবো না যে 1.5 গুণ বেশি রুট ওভার দিয়া? মানে এটা কিন্তু এরকম যে রুট ওভার M2 বাই, দুইটাই তো রুট ওভার, তাহলে √ M2/M1। বুঝতে পারছো কিনা? হ্যাঁ আরিশা, বলো। আচ্ছা, সমান চিহ্ন উঠাইতে গেলে না ধ্রুবক লাগে? কি লাগে? কোন একটা ধ্রুবক ছাড়া মানে হ্যাঁ, সমানুপাতিক চিহ্ন উঠানো যায়? না, জীবনে ওঠানো যায় না। তাহলে এখানে ধ্রুবকটা কি আরিশা, বলো। এটা তো আমি বুঝতে পারতেছি না, এটা আমি জিজ্ঞেস করছি। এখানে ধ্রুবক হচ্ছে কি ভলিউম, ভলিউম, আয়তনটা কনস্ট্যান্ট। বুঝতে পারছো? এখানে কি কনস্ট্যান্ট নিছি আমরা? দেখো আয়তন। এখানে আছে R1 সমান সমান নিছি, দেখো এখানে আমরা নিছি R1 সমান হচ্ছে M1/B1, আর R2 সমান সমান কি M2/B2। খেয়াল করো এখানে দেখো বিটারে আমরা কনস্ট্যান্ট ধরছি, মানে দুইটার ক্ষেত্রে আয়তনটা কি সমান ধরছি, কি ধরছি, এই জন্য এই বি আর এই বি কাটা গেছে গা। বুঝছো? এই বি আর এই বি কি গেছে, কাটা কাটা গেছে। গেছে। বুঝছো? আর এখানে হচ্ছে R1/R2 হচ্ছে D2/D1, মানে ঘনত্বের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এই জন্য হচ্ছে এখানে ধ্রুবক বলতে আমরা এখানে ভলিউমটাকে কনস্ট্যান্ট ধরছি, এটাকে আমরা দেখাই নাই আর কি, জাস্ট সূত্রটা বোঝানোর জন্য। ওই যে এখানে দেখো লেখা আছে B2/B1 সমান। তাহলে যদি প্রশ্ন আসে তখন এই সূত্রটা বসাইবা, বসায় M2 এর ভরটা বসাইবা, আর নিচে কি বসাইবা, M1 এর ভর বসাইবা। বসায় যে ফলটা বাইরে এই ফলটা রুট ওভার করবা, তখন এই 1.5 আসবে। বুঝতে পারছো? জি স্যার। আর জি, এখানে বুঝতে এই, পারছি। হ্যাঁ, আর এই একটা সূত্রের সাথে আরো অনেক কিছু করে ফেলা যায়। আমি তোমাদের একটু দেখাই আর একটা খালি স্লাইডে, ওটা মুছি। এটা হচ্ছে যে ব্যাপনের সূত্র দিয়ে যা যা একসাথে আছে সব জায়গায় ফেলে, হ্যাঁ। খালি স্লাইডটা পাইছি। ওইটা তো এখানে ছিল, আমি তো খেয়াল করি নাই। এই যে এখানে কোনটাতে ছিল রে? আচ্ছা আচ্ছা, এখানে আছে। আচ্ছা সমস্যা নাই, এখানে থাকলে হইলো। স্লাইডে রাখছিলাম। এই যে, এই যে এখানে আছে, খেয়াল করো। এই সূত্রটা খেয়াল করো। স্লাইড শুরু। এই সূত্রটা খাতায় উঠায়, R1/R2 সূত্রটা কি? R1/R2 খাতায় উঠাও। R1/R2, T2/T মানে কি টাইম, T মানে কি টাইম, T2/T1। আমি এটা দিয়ে দিব তোমাদেরকে, টেনশন করার কোনো কারণ নাই। বুঝতে পারছো?
√D2/D1, এই রুট ওভারটা কিন্তু দুটোটার উপরে, এটা আবার মনে করো না যে শুধু একটার উপরে। √M2/M1, বুঝতে পারছো নি? হুম। যা সেটির মধ্যে তাহলে মান বসাইতে দেখবা, M2 মানে কি ভর, M2 মানে কি ভর, ভয়। বুঝতে পারছো? M1 মানে কি ভর, ডি মানে কি ঘনত্ব, আর টি মানে কি সময়। সময়, আর আর মানে কি ব্যাপনের হার। স্লাইডটা দিয়ে দিমু, টেনশন করার কোনো কারণ নাই। এটা কোন অঙ্কটুকু করতে গেছে, গ্রামের ব্যাপন সূত্র থেকে আসে, এটা বইয়ের বাইরের, কিন্তু এটা দিয়ে প্রশ্ন আসে। এটা দিয়ে হোলি ক্রসের এডমিশন টেস্টে প্রশ্ন আসে, আবার নটরডেমের এডমিশন টেস্টে প্রশ্ন আসে, এমনকি ফাইনালেও প্রশ্ন আসে, এমনকি ইন্টারেও প্রশ্ন হয়। এই জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, অফ করে দিই, দিয়ে দিব স্লাইড, তখন ইয়া করবো না, আপাতত ইয়ে করে ফেলি, শেষ করে ফেলি ক্লাসটা। আমি একটু দ্রুত শেষ করি, পরের দিন আবার রিকেপ করবো না। এখানে এখন আসলে নিঃসরণ জিনিসটা কি বুঝায়, ঠিক আছে? ব্যাপন দিয়ে বিভিন্ন উদাহরণ টুদাহরণ আছে, সেগুলো পড়বা। তারপর হচ্ছে নিঃসরণটা করি। এই যে নিঃসরণ জিনিসটা হচ্ছে চাপ প্রয়োগে সরু ছিদ্র খুঁজে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে কোনো কিছু গেলে এটাকে বলে নিঃসরণ। কি বলছে? চাপ প্রয়োগে সরু ছিদ্র পথে উচ্চ চাপ থেকে কি হইতে হবে, গ্যাসের অণু, তাহলে নিঃসরণটা কার ক্ষেত্রে হইব? গ্যাস, গ্যাসের অনুসমূহের। গ্যাসের অণু সমূহ উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যদি বেরিয়ে যায়, তখন সেটাকে কি বলে? নিঃসরণ। ব্যাপন কার ক্ষেত্রে হয়? কঠিন তরল গ্যাস। আর নিঃসরণ কার ক্ষেত্রে? শুধুমাত্র গ্যাস। হ্যাঁ। তো নিঃসরণের সাথে ব্যাপনের পার্থক্য বলে প্রথমে দুইটা সংজ্ঞা দিবা, তারপর বলবা, ঠিক আছে? নিঃসরণে দেখো, তারপরে গাড়ির চাকার যখন টিউব যখন ফুটা করে দেয়, তখন যে বাতাস বাইরে যায়, এটা বলে নিঃসরণ। আর এখানেও চিন্তা করতে পারি, এখানে কিছু বায়ু আছে, আমি সিরিজ দিয়ে চাপ দিচ্ছি, বায়ুগুলো বেরিয়ে যেতেছে, এটা একটা কি নিঃসরণের উদাহরণ। বা নিঃসরণ। এখানে মনে করো এটা ইয়ে আছে, বেলুন আছে, এটার মধ্যে আমি চাপ দিচ্ছি, দিয়ে যখন বাইরে যেতেছে, তখন কি নিঃসরণের বেগ ব্যাপনের অণুর তুলনায় অনেক বেশি। কেন বলো তো বেশি? কারণ নিঃসরণের সজোরে বের চাপের হয়। প্রভাব বেশি, ঠিক আছে, ঠিক না? ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ব্যাপন কি প্রক্রিয়া? স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত। কিন্তু নিঃসরণের মধ্যে কি থাকে? চাপ প্রয়োগ করতে চাপ। হবে। নিঃসরণের মেন জিনিসটা কি? চাপ। নিঃসরণের মেন মেন জিনিসটা কি? চাপ। 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 ব্যাপনে কিন্তু চাপ থাকে না। তাহলে ব্যাপন হচ্ছে স্বতঃস্ফূর্ত। এমনি পুরা শিশির মুখ খুলে দিছ, সেন্টের মুখ, পুরা রুম কি হয়ে যাবে? গন্ধযুক্ত হয়ে যাবে। নিঃসরণে গ্রাম কি হয়ে যাবে। করবে? ডেফিনেটলি না। সুগন্ধ। নিঃসরণের বরের ক্ষেত্রে আবার ইয়ে আছে, আণবিক ভর দেখো, অক্সিজেন আণবিক ভর 16, আর 32, মিথেনের 16, বিউটনের 58, প্রোপেনের, এই সংকেত গুলো পড়লো, কাজে লাগবে না। ঠিক আছে, ওকে, শেষ। নিঃসরণ কি বুঝা গেছে? ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য কি, এটা বুঝছো? না বুঝার কিছু নাই, আবার দেখবা আমি কি কইছি, তাইলে হবে। এটাও পড়াই ফেলছি। এখন কি, এখন হচ্ছে এই গ্রাফটা, গ্রাফটা অনেক ইম্পর্টেন্ট। গ্রাফটা আমি চেয়েছিলাম বইয়ের থেকে পড়াইতে। আচ্ছা, আমি এখানে একটু বইরা ফিরি, হ্যাঁ। -40°C থেকে, তারপর আবার বই থেকে পড়া মনে, হ্যাঁ। আগে এটা বুঝো, এটা বুঝলে বইটা পানির মতো মনে হইব। এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? -40। আচ্ছা, -40 থেকে 0°C পর্যন্ত এই জায়গাটাতে কি আছে শুধুমাত্র? -40 থেকে 0°C এর মধ্যে কি থাকে? কঠিন। কঠিন। তাহলে এটা হচ্ছে বরফ রেখা, এটার নাম কি? বরফ রেখা। বরফ রেখা। কারণ 0°C তাপমাত্রায় কি আছে? বরফ গলে। 0°C তাপমাত্রায় কি করে? বরফ 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 গলে। 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 তাহলে এই রেখাটার নাম হচ্ছে এবি। তাহলে আমি এটা ধরলাম উ, উ এ হচ্ছে বরফ রেখা। আমি ধরলাম আর কি উ, মূল বিন্দু হচ্ছে উ, উ এ হচ্ছে বরফ রেখা। আর এ বি হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা। এ বি তে বরফ কি গলে। গলে। গলনাঙ্ক রেখা। যেমন বরফ গলে, তো এখানে দুইটা জিনিস থাকে, কি থাকে? বরফ এবং পানি। বরফ এবং পানি একত্রে। তাহলে এ বি হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা, এটার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে বরফ আর একটা হচ্ছে কি পানি। পরীক্ষাতে আসলে পানি। ব্যাখ্যা করতে পানি। পারবে কিনা? পারবা। এটা বিসি, এটাতে কি বরফ গললে পানি হয়ে গেছে গা। তাহলে 0°C দুইটা জিনিস আছে, এটা কি এবি, এবি হচ্ছে 0°C, এখানে দুইটা জিনিস আছে, এটা হচ্ছে বরফ পানি। আর বি থেকে সি পর্যন্ত যেটা, এটা কি পানি। পানি। শুধুমাত্র পানি, এখানে আর অন্য কিছু নাই। আবার দেখো সি থেকে ডি, মানে 100°C তাপমাত্রায় কি হয়েছে?
বরফ, পানি ও জলীয় সরি বাষ্প। বরফ টরফ না, এখানে পানি কইলে বাষ্প হইতেছে, তাহলে এটা হচ্ছে কি? সিডি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা, কি রেখা? পানি স্ফুটনাঙ্ক রেখা। তো ফুটনাঙ্ক পানির রেখা। স্ফুটনাঙ্ক রেখাতে কি আছে? পানি ও পানি আর জলীয় জলীয় বাষ্প। বাষ্প, কি আছে? পানি 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 ও ও জলীয় জলীয় বাষ্প। বাষ্প। বুঝতে পারছো কিনা? দেখো কত সুন্দর করে তোমাদের গ্রাফ বুঝে দিয়েছি। এখানে সবগুলো নাই, তুমি সবগুলো লিখবা। আমি যে স্লাইড গুলো দেবো দেখবা যে কোনো না কোনো স্লাইডে সবগুলো আছে। আর ডি থেকে ই পর্যন্ত কি? শুধুমাত্র জলীয় বাষ্প। ডি জলীয় বাষ্প। পর্যন্ত কি? জলীয় জলীয় বাষ্প। বাষ্প। জলীয় বাষ্প। তো ডি এর থেকে 100 উপরে গেলে শুধু জলীয় বাষ্প, এখানে পানি টানি কিছু নাই। বুঝতে পারছো? এখানে দিব সিডি তে কি আছে, তাহলে সিডি তে বলবা পানি আর জলীয় বাষ্প আছে। সিডির নাম কি? পানির স্ফুটনাঙ্ক রেখা। বলবো এবি তে কি আছে? এবি তে পানি আছে, বরফও আছে, তো এবি এর নাম কি? বরফের গলনাঙ্ক রেখা। বুঝতে কি কোনো সমস্যা আছে? না ভাইয়া। এটাই বইতে বিভিন্ন কাহিনী টাহিনী করে বুঝেছে, আবার সব জিনিস বলে নাই, আমি একটু বইয়ে দেখাই। ঠিক আছে, এটা হচ্ছে উল্টাটা। আচ্ছা, এটা আগে বুঝাই, তারপর আবার উল্টাটা দেখাই। এন্ড শো। দেখো এখানে, হ্যাঁ এই গ্রাফটাতে দেখো খুব সুন্দর করে রাখছি, এটা বরফ। বিসি হচ্ছে তোমার, মানে বিসিটা কি এটা বলছে বইয়ের মধ্যে দিয়ে, কি বলছে বইটা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি। বই কই, এই যে বই। আচ্ছা, এই মোমবাতির দহন, এটা আমি গত ক্লাসে পড়াইছি, গত ক্লাসে যেটা পড়াইছি সেম জিনিসটাই, জাস্ট মোমবাতির দহনের ফলে কি হইতাছে, তোমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইতেছে, জলীয় বাষ্প উৎপন্ন হইতেছে, আলো আইতেছে, তাপ আইতেছে। খেয়াল করছো? জি। মোমবাতি বিক্রিয়া করতেছে কার সাথে? বাতাসের অক্সিজেনের সাথে। কার সাথে বিক্রিয়া করতেছে? বাতাসের বাতাসের। অক্সিজেনের তখন সাথে। এটা দিয়ে দিবা আর কি, যে কার্বন প্লাস অক্সিজেন, অথবা মিথেন দিয়েও দিতে পারো। CH4, মিথেন প্লাস অক্সিজেন, তখন কি দেখাইবা? পানি, কার্বন ডাই অক্সাইড, তাপ। এটা এই চিহ্ন না, তীর চিহ্ন, তীর চিহ্ন টাইপেরটা দিবা। কার্বন ডাই অক্সাইড, তাপ, তারপরে কি প্লাস শক্তি, সরি তাপ প্লাস আলো। এটা দিবে, এটা গত ক্লাসে পড়াইছিলাম, কারণ টেনশন করার কোনো কারণ নাই, জাস্ট এই ফিগারটা দিও, দিলেই হবে। ওটা এখান থেকে এসে চাই, সমস্যা নেই। তারপর গলনাঙ্ক, তাপ প্রয়োগ করে কোনো পদার্থ যদি গলে আর কি, ঠিক আছে, তখন এটাকে বলে গলনাঙ্ক। বুঝতে পারছো? কোনো তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ যদি তরলে পরিণত হয় তাকে কি বলে? গলন বলে। ঠিক আছে। আর তাপ প্রয়োগ করলে তরলে যদি যদি গ্যাস করা হয় তখন সেটাকে কি বলে? স্ফুটনাঙ্ক। তাপ প্রয়োগ করলে তরলকে যদি গ্যাস করা হয় তখন সেটাকে বলে স্ফুটনাঙ্ক। আর যেমন কি মেসেজ দিয়েছে, গ্রাফটা দিছো? দাঁড়াও। ফুটানাঙ্ক, ঠিক ঠিক আছে। এই গলনাঙ্ক ফুটানাঙ্ক কি? পানির ফুটানাঙ্ক 100°C, গলনাঙ্ক 0°C, এটা জানো। তারপর এখানে গলনাঙ্ক ফুটানাঙ্কের একটা উদাহরণ দিছে, পরীক্ষা দিছে, এটা একটু দেখবা। এখানে দেখো, এখানে মনে হয় বলছে কিসের গলনাঙ্ক কত, ইউরিয়া সার বলা যাবে, ইউরিয়ার গলনাঙ্ক 133°C। এটা MCকিউটা আসতে পারে পরীক্ষাতে, এটা মাথায় রেখো। তারপরে বিশুদ্ধ মানে এখানে দেখো, একটা দিয়ে দিছে মূলের গলনাঙ্ক দিছে, এগুলো দিছে, এগুলো করবা। পূর্ণাঙ্কের পদ্ধতি এগুলো করবা। তারপরে এই গ্রাফটা দিছে, এই গ্রাফটা কিভাবে হয়েছে এটা আর এখানে ব্যাখ্যা করছি, এটা আমি তোমাদের একটু আগে পড়াইছি। ঠিক আছে। তারপরে এখানে দিছে হচ্ছে তরল, মানে শুরুতে দেখো এই এই গ্রাফটা খেয়াল করো, শুরুতে হচ্ছে কি জলীয় বাষ্প, এই শুরুতে কি 140°C মানে কি? জলীয় বাষ্প। জলীয় বাষ্প। তো জলীয় বাষ্পটা কি হয়? 100°C তাপমাত্রায় এসে পানিও থাকবো, বাষ্পও থাকবো। বুঝতে পারছো? এই যে 140°C তাপমাত্রায় এসে পানি থাকবে এবং বাষ্প থাকবে, এই রেখাটাকে কি বলে? হুম? ফুটনাঙ্ক রেখা কি বলে এটাকে? খেয়াল আছে কিনা? এটাকে কি বলে? ফুটনাঙ্ক রেখা। কি রেখা বলে? সবাই তো ঘুম হয়ে গেছে গা। স্ফুটনাঙ্ক রেখা। স্ফুটনাঙ্ক রেখা। এটাকে বলে স্ফুটনাঙ্ক রেখা। একটু আগে দেখাইছিলাম যে এই রেখাটাকে বলে স্ফুটনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক রেখা। ঠিক আছে। আর এটা হচ্ছে পানি রেখা। বুঝতে পারছি? এখানে শুধু পানি থাকবে, আর এখানে কি রেখা? এটা গলনাঙ্ক। ঠিক না? বুঝতে পারছো? এটা হচ্ছে গলনাঙ্ক। এখন আছে লাস্টের যে জিনিসটা, এটা হচ্ছে শেষ।
হুম। শেষ যে জিনিসটা এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন জিনিসটা কি বুঝো, বুঝলে চ্যাপ্টারটা শেষ। আশা করি এই দুইটা জিনিস বুঝতে পারছো। এই পরীক্ষাটা কিন্তু মানে এই দুইটা পরীক্ষাতে আসবে। এই দুইটা গ্রাফ, মানে একটা হচ্ছে উপরেরটা আর এরপর হচ্ছে নিচেরটা আর কি। এই দুইটা গ্রাফই পরীক্ষাতে আসবে। আশা করি দুইটা না বুঝলে পরের ক্লাসে কোশ্চেন করে আমি বুঝে দেবো। দেখো এটা, আমরা নর্মালি কি হয়, কঠিন থেকে তরল হয়, তরল থেকে কি হয়, বাষ্প হয়, ঠিক না? নর্মালি কি হয়, কঠিন থেকে তরল হয়, তরল থেকে বাষ্প হয়। কিন্তু কোনো কোনো পদার্থ আছে, কঠিন পদার্থ থেকে সরাসরি কি হয়ে যায়, তরলে পরিণত না হয়ে সরাসরি সে কিসে কনভার্ট হয়ে যায়, বাষ্পে পরিণত হয়ে যায়। বাষ্প হয়ে। এটা হলো ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনের এখানে যে এমসিকিউ গুলো আছে, নিশাদল, কর্পূর, সংকেত সহক, কঠিন কার্বন ডাই অক্সাইড, ড্রাই আইস, যেটাকে বলে আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলোকে তাপ প্রয়োগ করলে সরাসরি তরল না হয়ে কি হয়, বাষ্পে পরিণত হয়। বুঝছো? তাহলে এই ঊর্ধ্বপাতনের উদাহরণ হচ্ছে এটা। যেমন দেখো ঊর্ধ্বপাতনে কি দেখাইতেছে, কঠিন থেকে সরাসরি কি হয়ে গেছে, বাষ্প হয়ে গেছে। এই যে এমসিকিউ গুলো, এগুলো পরীক্ষাতে আসবে, টিএম টানা মুখস্থ, এটা দিয়ে সৃজনশীল লাগবে। এই ফিগারটা দিব, দিয়া বলবো এটা থেকে এটা হইছে। তাহলে এটা কিসের উদাহরণ? কঠিন থেকে বাষ্প হইছে। এটা কিসের উদাহরণ? ঊর্ধ্বপাতনের উদাহরণ। বুঝতে পারছো কিনা, নাকি সমস্যা আছে? হুম। কোনো সমস্যা থাকার কথা না। মানে কঠিন থেকে নর্মালি কি হওয়ার কথা, তরল হওয়ার কথা, কিন্তু তরল না হয়ে কি হওয়ার হইতেছে, কথা। বাষ্প হয়ে গেছে, তখন এটা কি, ঊর্ধ্বপাতনের উদাহরণ। ঊর্ধ্বপাতন। হ্যাঁ, ঊর্ধ্বপাতনের যে এমসিকিউ গুলো আছে এগুলো দেখবা। তারপর দেখো ঊর্ধ্বপাতন রিলেটেড কি আছে, এটা ইয়া জিনিস দেখে। এই যে গ্রাফটা, এই গ্রাফটা দিব। এর আগে গ্রাফটাতে কি ছিল, ওমা, হ্যাঁ না কেন, গ্রাফটা ব্যাখ্যা করে শেষ। ওকে, এই গ্রাফটাতে খেয়াল করো। এর আগে যখন আমরা গ্রাফ করছি, তখন গ্রাফ গুলাতে কি ছিল খেয়াল করো। এটা ছিল এক্স এক্সিস, আর সরি এটা ছিল ওয়াই এক্সিস, এটা ছিল এক্স এক্সিস, এটা ছিল এক্স এক্সিস, এটা ছিল ওয়াই এক্সিস। তাহলে প্রথমে কি হয়েছে, 0 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল। জিরো থেকে আরে সরি -40 থেকে 0 পর্যন্ত ছিল। তাহলে 0 থেকে 40, তারপরে পানি হয়েছে, পানির থেকে বাষ্প হয়েছে, বাষ্প থেকে আবার কি হয়েছে, হ্যাঁ। গ্যাস। দেখো এর আগের গ্রাফটা যেটা ছিল, এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে, মানে 40 থেকে, মানে 0 থেকে এ থেকে বি হয়েছে, বি থেকে সি হয়েছে, সি থেকে ডি হয়েছে, ডি থেকে ই হয়েছে, এরকম না? আর এটা কি হইতেছে গা, 0 থেকে হয়ে গেছে বি, বি থেকে হয়েছে সি থেকে ডি। এই গ্রাফটা আর এই গ্রাফটা কি সেম? না, এটা হচ্ছে তোমার পানি থেকে, বরফ থেকে পানি, পানি থেকে জলীয় বাষ্প হওয়ার উদাহরণ। আর এটা দেখো কঠিন থেকে কি হয়েছে, প্রথমে ছিল কঠিন, এটা হচ্ছে কঠিন, কঠিন থেকে এই বিসিটা মূলত কি, এই বিসিটা, এই বিসিটা কিন্তু ফুটন রেখা, কি রেখা, ফুটন রেখা। ফুটন রেখা। কিন্তু এখানে তার ফুটন বলা যাবে না, বুঝতে পারছো? ঠিক আছে, তো এই যে হচ্ছে উদ্বায়ী রেখা আর কি, মানে এটার মধ্যে, মানে ফুটন রেখা বলা যাবে, ফুটন, উদ্বায়ী মানে উদ্বায়ী রেখা মূলত এখানে ইয়ে হইতেছে, বুঝতে পারছো কিনা, মানে বাষ্পে পরিণত হচ্ছে সরাসরি আর কি। তো এখানে যে জিনিসটা হচ্ছে বিসি জিনিসটাতে, খেয়াল করে, এই বিসি তে কঠিনও আছে, যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিসি তে কঠিনও আছে, গ্যাসও আছে, কি আছে, কঠিনও আছে, গ্যাসও আছে। কারণ এখানে কঠিনটা সরাসরি গ্যাসে কনভার্ট হয়ে যেতেছে এই বিসি তে। বুঝতে পারছো না, ফুটন রেখা না, এটা বলে ঊর্ধ্বপাতন রেখা। এই শব্দটা ভুল বলছি। যেটা আমি একটু ডিটেলস দেখতে হবে, দাঁড়াও। ধরে না ফুটন বা ঊর্ধ্বপাতন কিছু একটা হইতে পারে, মানে যেটা মানে কঠিন থেকে এখানে সরাসরি কি হইতেছে, কঠিন থেকে সরাসরি হচ্ছে, দূর হয়ে কিছুই লিখতে পারতে। কনসেপ্টটা বুঝছো কিনা বলো, রেখার নামটা ইম্পর্টেন্ট না। মানে এখানে কঠিন আর গ্যাস আছে, পুরোটা দিয়েছে গ্যাসের, যদি সরাসরি এই ফিগারটা যদি পরীক্ষাতে দেয়, তাহলে তোমরা কি করবা, ফিগারটা দেখে যাতে বুঝতে পারো এটা মূলত ঊর্ধ্বপাতনের উদাহরণ। এই কোশ্চেনটা কি নিয়ে করছে, ঊর্ধ্বপাতন নিয়ে করছে। বা ঊর্ধ্বপাতন যদি ব্যাখ্যা করে, তখন এই ফিগারটা একটা ব্যাখ্যা করবা। বুঝতে পারছো, এই ব্যাখ্যাটা লিখবা। আমার কথা কি বুঝতে পারছো কিনা? হুম। জি স্যার। জি স্যার। ওকে, মানে আগেরটা ছিল নর্মাল, এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। যদি না বুঝে আবার দেখো, নেক্সট ক্লাসে আমার কোশ্চেন করে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। অনেক বড় লেকচার হয়ে গেছে।
এখানে কিছু ইয়ে আছে, এগুলো একটু দেখো। আর কিছু নাই। আচ্ছা দেখো এখান থেকে কি কি পড়বা। এই যে এই গ্রাফটা তো এখানে দেওয়া নাই, এই যে এখানে যা আছে সব পড়াই দিয়েছি বুঝছো। এই কোশ্চেন দুইটা লিখবা, এমসিকিউ গুলো সলভ করবা আর কোশ্চেন গুলো লিখবা। এখানে সব পড়াইছে, এমন কোনো জিনিস নেই যেগুলো পড়াইছে না। হুম। তারপরে হচ্ছে তোমার পাতনের একটা ডেফিনেশন ছিল, এই ডেফিনেশনটা তো দেখায় নাই। তাহলে মোটামুটি সবকিছু দেখাইছে। পাতন হচ্ছে কোনো তরলকে তাপ প্রদান করে বাষ্প, এবং বাষ্পকে শীতল করে তরল করাকে বলা হয় পাতন। তারপরে দেখো যে এখান থেকে হ্যান্ড রাইটিং এগুলো তুমি দিয়ে দিব, সমস্যা নাই। এখানে দেখো এই যে 10 মিনিট স্কুলের যে ইয়াটা আর কি, এটাতে কিছু কোশ্চেন দেওয়া আছে, এই যে যেমন স্ফুটনাঙ্ক কি, গলনাঙ্ক কি, নিঃসরণ কি, ব্যাপন কি, হ্যাঁ, অনুধাবনমূলক কিছু কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেন গুলো দেখবা, কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো সলভ করবা। আর মেইন বইটা তো এই কোশ্চেন গুলো সলভ করবা, কারণ এটা শনিবারে এরপর নেক্সট ক্লাস হবে। আর টেনের যারা আছে এরা শুধু এমসিকিউ সলভ করলে হবে। আর অঙ্ক ডি করো, টেনের যারা আছে অঙ্কগুলো করার চেষ্টা করবে অতটুকু আর কি। আর কিছু ওই যে এই উদাহরণটা ব্যাপন এবং নিঃসরণের মধ্যে, মানে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে হচ্ছে তোমার পার্থক্য, যে নোট নোট করে করে পড়বা, বুঝছো। তারপরে হচ্ছে এই যে মোমবাতির দহন, যেন বিক্রিয়ার মধ্যে মিথেন প্লাস অক্সিজেন, তারপর বাকি জিনিসগুলো অ্যাড করবা। এটা কিন্তু বিক্রিয়াটা ভুল আছে, এটা ঠিক করবা। গণনাঙ্ক সূচনাঙ্ক নিয়ে তো ডিটেলস দরকার নেই, এই গ্রাফটা লিখবা, 4 নম্বর গ্রাফটা। দেখছো এরা কিভাবে সুন্দর করে লেখছে, তোমরা এভাবে সুন্দর করে লিখবা। এটা জলীয় বাষ্প, এটা হচ্ছে ফুটনাঙ্ক রেখা, যেখানে তরল আছে বাষ্প আছে। এটা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা, বুঝতে পারছো। এটার মধ্যে বরফও আছে, পানিও আছে। মানে এখানে কিছু ভুল আছে, এটা ঠিকঠাক করে রাখবা, আমি যেন বলছি এমনি আর কি। তারপর হচ্ছে ঊর্ধ্বপতন পাতন, ঊর্ধ্বপতনের উদাহরণ মানে কিছু উদাহরণ দিছে। এই যে এইভাবে নোট ডাউন গুলো করবা আর কি। ঠিক আছে, তাহলে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আজকে ইংলিশ ক্লাসটা হবে না, আমি ইংলিশের হোমওয়ার্কটা দিয়ে দেবো গ্রুপের মধ্যে আর কি। কিন্তু এই ক্লাসটা অনেক বেশি লেট হয়ে গেছে। কারো কি কিছু বলার আছে? হুম। না স্যার। আমি হচ্ছে আগামী শনিবারে বুঝছো, ধরে নাও হচ্ছে এই দুইটা চ্যাপ্টার উপর পরীক্ষা নিব, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর উপর। ঠিক আছে, এর মধ্যে এই দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলবো। ঠিক আছে। জি। বিশেষ করে যেমন এই গ্রাফ গুলো, আমি গ্রাফ গুলো দিতে পারি পরীক্ষার মধ্যে, কি কি যেমন এই গ্রাফটা দিতে পারি, ব্যাপন নিঃসরণ দিয়ে যে অঙ্কগুলো শিখাইছি এই অঙ্কগুলো দিতে পারে। মানে বলে দিয়েছি কি কি দিব আর কি, এরকম আর কি। ঠিক আছে, ব্যাপন নিঃসরণের পার্থক্য দিতে পারে, এগুলো দিব না। But মানে ইনপুটের ইনপুটের যেগুলো বলছি আর কি শুরুতে, ওইগুলো দিব। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর যদি পরীক্ষা না নেই তাহলে ফিজিক্স ক্লাস করাবো। ঠিক আছে, হ্যাঁ। তুই কিছু বলবা? না স্যার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ।